প্রেমের ধূলিঝড় পর্ব 6 থেকে 15। ফিজা সিদ্দিকী। শার্টের বোতাম এলোমেলোভাবে লাগানো, পরনের ট্রাউজারের ডান পা হাঁটুর উপর অবধি তোলা, চুলগুলো খোপা করে টঙে তুলে রাখা। নন্দিতাকে দেখে ভীষণ রকম হাসি পায় দুর্জয়ের, কিন্তু কোনোরকমে নিজের হাসি কন্ট্রোল করে এলোমেলোভাবে লাগানো শার্টের উপরের দুটো বোতাম খুলে ঠিক করে লাগিয়ে দেয় সে। অতঃপর নন্দিতাকে বেডে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসে মেঝেতে তার ডান পা নিজের হাঁটুর উপর নিয়ে ট্রাউজারটা প্রথমে আরও খানিকটা উঠিয়ে দেয়। অতঃপর কাটা জায়গায় আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করে। ব্যথায় শিরশিরিয়ে ওঠে নন্দিতা। দুর্জয় কাপা কাপা হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করে যাচ্ছে অনবরত ব্যথার উপর। নন্দিতা সেদিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ব্যথা কিভাবে পেলাম একবারও জিজ্ঞাসা করলেন না তো? কিভাবে আবার? কোনো বাদরামি করতে গিয়েই পেয়েছ নিশ্চয়ই। কেউ ছুরি মেরেছে। হাতের কাছে পেলে তো গলা দিয়েই চালিয়ে দিত মনে হয়। নন্দিতার শেষোক্ত কথা শুনে হাত থেমে যায় দুর্জয়ের। ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা জানে এই লোক এই দৃষ্টির চেয়ে বেশি কিছু করবে না। মুখ দিয়ে কথা বলতে চরম কষ্ট হয় তার। পেটে জমে থাকা শব্দ ভাণ্ডার ফুরিয়ে যায়, কথা খরচ হয়ে যায়, তাই মুখ ফুটে কিছুই বলবে না। অগত্যা ফুস করে একশ্বাস ছেড়ে নিজেই বলতে শুরু করল সেদিনের পুরো ঘটনা। প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য সেদিন বাড়ি থেকে বের হয়েছিল নন্দিতা। পরন্ত বিকেলের সময় বাজারে সাধারণত লোকসমাগত একটু বেশি থাকে। সবজি, ফলের বাজার, এমনকি মাছ, মাংসের বাজারেও বেশ ঘাঁষাঘাঁষি অবস্থা। অধিকাংশ চাকুরিজীবী লোকজন বাড়িতে ফেরার সময় বাজার করেন কিনা। নন্দিতার অবশ্য এসব হাট বাজারের প্রয়োজনীয়তা ছিল না। মেয়েলি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য ফার্মেসি যেতে হতো তাকে। আর ফার্মেসি যাওয়ার রাস্তা এই বাজার পেরিয়ে। অগত্যা ভিড় ঠেলে একটু একটু করে সামনে এগিয়ে যায় সে। এমন সময় তার চোখ পড়ে তার থেকে বেশ খানিকটা দূরত্বে হেঁটে চলা এক বয়স্ক ভদ্রমহিলার দিকে। বয়সের ভারে মাজা বাঁকা, ঝুলন্ত চামড়ায় তার বয়সের বহর পরিমাপ করা যায় সহজেই, হাঁটতে গিয়ে তাকে ভোর দিতে হয় লাঠিতে। অথচ এ বয়সেও বাজার হাটে তার আগমন দীর্ঘশ্বাস ছাড়ার মতো এক সমাজের অবস্থান। আচমকা নন্দিতার চোখ যায় বৃদ্ধা মহিলার ঠিক পিছনে দাঁড়ানো এক ছেলের দিকে। বয়স নিতান্তই কম, পাতলা গড়নের এক ছেলে। আশেপাশে তাকাতে তাকাতে আস্তে ধীরে বৃদ্ধার ব্যাগের চেইন খুলছে। ঘটনা বুঝতে আর বেগ পোহাতে হলো না তাকে। সে ভিড় ঠেলে যথাসম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আশেপাশের মানুষের জন্য ব্যর্থ হয়ে সেই পিছিয়ে যেতে হয় আবার। উপায়ান্তর না পেয়ে সেখানে দাঁড়িয়েই জোরে চিৎকার করে বলল, চোর, চোর, দাদিমা আপনার ব্যাগ সামনে নিন। আশেপাশের বেশ কিছু মানুষের কানে সেই শব্দ পৌঁছালেও বয়স্ক বৃদ্ধার কানে গেল না তা। হয়তো বয়সের জন্য কানেও কম শোনেন তিনি। নন্দিতার চিৎকারের শব্দে ভিড় থেকে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টি ফেলে দুই পাশে সরে গেল। নন্দিতাও সুযোগ বুঝে দৌড় দিল সেদিকে। কিন্তু ততক্ষণে বাকি সবার মতো সেই ছেলের কানেও গেছে নন্দিতার কথা। ফলস্বরূপ ব্যাগের খোলা চেইন হতে একটা লাল রঙের পুঁটলি উঠিয়ে দৌড় দিল সে। নন্দিতাও দৌড়ালো তার পিছে। বাজারের জনতা তখন সেই ছেলেকে আটকানোর জন্য পথ অবরোধের বদলে তার হাতে থাকা ছোট সাইজের ছুরির দিকে তাকিয়ে ভয় পেয়েছে যার মতো দুই পাশে সরে যায়। এতে রাস্তা ফাঁকা পেয়ে তারও দৌড়ে বেরিয়ে যেতে সুবিধা হয়। ছোট থেকে অ্যাথলেটিক্সে প্রশিক্ষণ নেওয়ার হেতু ছেলেটা নন্দিতার সাথে দৌড়ে পেরে উঠল না। বাজারের শেষ প্রান্তে গিয়ে পাকড়াও করে ফেলল তাকে নন্দিতা। অতঃপর ঘাড়ের কাছের কলার ধরে তাকে মাটিতে বসাতে চায় এমন সময় ছেলেটা নিজেকে বাঁচানোর চেষ্টায় হাতে থাকা ছুরিটা দিয়ে আঘাত করে নন্দিতার পায়ে। পায়ে ব্যথা পেয়ে হাত খানিকটা আলগা হতেই যেই দৌড় দিতে চায় অপর পাশ থেকে একদল পুলিশ এসে পাকড়াও করে ছেলেটাকে। জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়, মহিলাটিকে বেশ অনেকক্ষণ যাবৎ ফলো করছিল সে। বাজারের আগের এক গহনার দোকানে এই গহনাগুলো বেচতে গিয়েছিল সে, কিন্তু ভালো দাম না পাওয়ায় অন্য দোকানের খোঁজে তিনি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর এই সুযোগেই ছেলেটা এগুলো চুরি করে পালানোর ধান্দা করছিল। নন্দিতা গহনার পুঁটলিটা বৃদ্ধা মহিলার হাতে তুলে দিতেই কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, বাবা মরা নাতনিটার বিয়ের সামনে আমার জমানো যা কিছু ছিল তা বেচে তার বিয়ের আয়োজন করব বলে বেচতে এসেছিলাম। আজ তুমি না থাকলে আমার নাতনিটার কি হতো? বিয়ে ভেঙে যেত তার। আল্লাহ তোমার কপালে অনেক সুখ দিক। অনেক সুখী হও মা। স্বামীর সোহাগে আহ্লাদী হয়ে থাকো। শেষোক্ত কথাটা বলার সময় আচোখে দুর্জয়ের দিকে তাকায় নন্দিতা। আগের মতোই গম্ভীর মুখভঙ্গিতে বসে সে। মুখের ভাবভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। নন্দিতা ভেবেছিল এতগুলো কথা শুনতে দুর্জয় বেশ বিরক্ত হবে, হয়তো মাঝপথে থামিয়ে দেবে অনাগ্রহ প্রকাশ করে। অথচ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু ভীষণ আগ্রহ নিয়ে শুনল সে। পরপরই প্রশ্ন করল, ফিউচার প্ল্যানিং কি? বিয়ের এতদিনে দুর্জয়ের এমন প্রশ্নে একেবারে হতভম্ব হয়ে পড়ল নন্দিতা।
চট করে হাত বাড়িয়ে কপাল গলা ছুঁয়ে দেখল দুর্জয়ের। অতঃপর চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, আপনার কি আবার জ্বর এসেছে? ভেতরে ভেতরে জ্বর, শরীর তো একদম ঠান্ডা। চট করে দুর্জয়ের মেজাজ চটে গেল। তিরিক্ষ কণ্ঠে বলল, সঠিক প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়া কি তোমার ধাতে নেই? সঠিক প্রশ্ন হলে তবেই তো সঠিক উত্তর পাবেন। আপনার প্রশ্নগুলো আপনার মতোই বেকুব। এই বেয়াদব মেয়ে, সোজাসাপটা কথা বলা শেখায়নি তোমার বাবা মা। সবসময় দোত্তারামি না করলে চলে না। সব যদি বাবা মা শিখিয়ে পাঠায়, তাহলে আর বিয়ে দিয়ে বরের কাছে পাঠাবে কেন? নিজেদের কাছে রেখে দিলেই পারে। আমারই ভুল তোমার সাথে বেশি আহ্লাদীপনা করে কথা বলা। আপনি আদর আহ্লাদ করতে চাইছিলেন বুঝি? কাছে আসুন তো একটু, আপনার কোলে বসি। আপনার আদর করতে সুবিধা হবে। অসভ্য মেয়ে রাগে গোজগোজ করতে করতে বলে ওঠে দুর্জয়। এখনো যথেষ্ট সভ্য আছি। অসভ্য হলে আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটে কামড়ে ধরে চুমু দিতাম। শার্টের খোলা বোতামের নিচে একটা দুইটা কামড়ের দাগ তো অবশ্যই থাকতো। দুর্জয় চোখ বড় বড় করে তাকায় নন্দিতার দিকে। তা দেখে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বিছানায় উঠে বসে নন্দিতা। অতঃপর আধশোয়া হয়ে হেলান দিয়ে ভাবলেশহীন কণ্ঠে বলে, অথচ অবশ্য একজনের চুমুর স্বাদ আমার ঠোঁটে লেগে আছে এখনো। আপনার চুমুর সেই স্বাদকে বিট করতে পারবে কিনা সন্দেহ। দুর্জয় ঘর ছেড়ে বের হতে যাচ্ছিল। নন্দিতার শেষোক্ত কথাটুকু শুনে কদম থেমে যায় তার। বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। কথাগুলো বড্ড বিশ্রী শোনালো তার কাছে। মেয়েটার কি তবে প্রেমিক ছিল? থাকলে থাকতেই পারে। এ যুগে এমন দুই চারটা প্রেমিক তো সব মেয়েরই থাকে। কিন্তু সেটা তো অতীত। তাও কেন তার খারাপ লাগছে? মনে হচ্ছে যেন তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত দেওয়ার অপরাধে এখনই ওই লোকের নামে 4টি খানেক কেস ঠুকে দিতে পারলে শান্তি লাগত তার। কিন্তু মেয়েটাকে তো সে পছন্দ করে না, একদমই না। তাহলে এসব ভাবনার কারণ কি? দুর্জয়কে আরো খানিকটা তাতিয়ে দিতে নন্দিতা পুনরায় বলে ওঠে। তার উষ্ণ নিঃশ্বাস, তপ্ত ঠোঁটের চুমু, ইস, বারবার চাওয়ার মতো জিনিস। ঠিক অনেকটা চকলেট আইসক্রিমের মতো। যত ফ্লেভার টেস্ট করো না কেন, এটার মতো তৃপ্তি পাওয়া যায় না। কেউ পার। নন্দিতার কথা সম্পূর্ণ হওয়ার আগেই আচমকা দুর্জয় তার পা ধরে টান দিয়ে তাকে নিয়ে আসে বিছানার কিনারে। অতঃপর ডান হাতে কোমর আঁকড়ে ধরে অপর হাত রাখে মাথার পিছনে। আকস্মিক আক্রমণের নন্দিতা কিছু চাওয়ার আগেই গম্ভীর পুরুষালী ওষ্ঠ প্রহার চালায় তার নরম ওষ্ঠে। অস্থিরভাবে নিজেকে দুর্জয়ের থেকে আলাদা করে নিয়ে চায় নন্দিতা। কিন্তু বাদ সাথে দুর্জয়। নন্দিতা যতখানি সরে যেতে চায় তার চেয়ে অধিক তাকে আঁকড়ে ধরে দুর্জয়। দুর্জয়ের চোখ বন্ধ। উন্মত্ত উষ্ণ নিঃশ্বাসের উথালপাথাল আনাগোনা বুঝিয়ে দিচ্ছে তার অস্থিরতা। বুঝিয়ে দিচ্ছে কতটুকু বেপরোয়া আজ সে। নন্দিতা চায় না এর চেয়ে বেশি কিছু হোক। চায় না আর এক বিন্দু কাছাকাছি সে আসুক। কিন্তু তাকে থামানোর সাধ্য কার? উপায়ান্তর না পেয়ে দুর্জয়ের ঠোঁটের ভাঁজে আলতো কামড় দেয় নন্দিতা। নিয়ন্ত্রণহীন দুর্জয় পরোয়া করেন না সেসবের। কোমর প্যাঁচানো হাতটা আরো গভীরভাবে আঁকড়ে ধরে ব্যথাতুর ঠোঁট ডুবিয়ে দেয় নন্দিতার গলার ভাঁজে। নন্দিতা যেন খেই হারিয়ে বসল। কুল কিনারা খুঁজতে গিয়ে আচমকা বেশ জোরে ধাক্কা দেয় দুর্জয়কে। হতভম্ব হয়ে খানিকটা সময় তাকিয়ে থাকে সে নন্দিতার দিকে। রাগে অপমানে মুখ তার রক্তিম। নন্দিতা অসহায় চোখে তার দিকে তাকালে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না অ্যাডভোকেট দুর্জয়। নেহাতি সস্তায় পাওয়া যাচ্ছে, নাহ ক্লাবে এর চেয়ে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। নন্দিতা কষ্ট পেল না মোটেও। উপরন্তু মুখে হাসি টেনে প্রত্যুত্তরে বলল, ক্লাবে কি মাঝে মাঝেই যাওয়া হয় নাকি আজ প্রথম যাবেন, মিস্টার সাইলেন্সার? দুর্জয়ের ভ্রুকুচকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করতেই হাসি আরো খানিকটা চওড়া হলো তার। ঠোঁট বাঁকিয়ে বলল, খিচুড়ি খাবেন? আপনার অবস্থার সাথে ভালো যাবে কম্বিনেশনটা। ওটা খিচুড়ি আর আপনার মধ্যে চলছে অনুভূতির জগা খিচুড়ি। দুর্জয় দাঁত কটমট করে বিক্ষুব্ধ দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে। নন্দিতা তা দেখে আলতো হেসে ফিসফিস করে বলে ওঠে, সাথে পোড়া বেগুনের ভর্তাও করি। কারোর হৃদয় পোড়ার গন্ধ ছাপিয়ে যায় যদি। দ্রুত কদমে ঘর ছাড়ল দুর্জয়। এই মুহূর্তে মেয়েটাকে নাইট পাচ্ছে না, একদমই অসহ্যকর ঠেকেছে। তাকে রিজেক্ট করে দূরে দেওয়ার স্পর্ধা নাকি অতিরিক্ত বাচালতা, তাকে চোখের সামনে সহ্য করার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে সে। নারীদের যথেষ্ট সমীহ করে চলা দুর্জয় তাই এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। বিধায় নিজের ভেতরের পুরুষ তো একজন নারীকে অসম্মান করে বসে। দুপুর গড়িয়ে বিকাল হলেও দুর্জয়ের বাড়ি ফেরার নাম নেই। ডাইনিং টেবিলে মাথা এলি নন্দিতা তাই একদৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। যেন বেল বাজতেই দরজা খুলতে কালবিলম্ব না হয় তার। সন্ধ্যার আগ মুহূর্তে নন্দিতার হাস্যজল মুখখানি যখন বিষাদী ছায়ায় পাণ্ডুর, আচমকা ডাইনিং টেবিলের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল।
নন্দিতা উৎফুল্ল মনে হাত বেরিয়ে ফোনটা কাছে টেনে নিতেই সারা মুখ জুড়ে কালবৈশাখী ঝড়ের মতো ঘন আধার নেমে এলো। যতখানি উৎফুল্ল নিয়ে ফোনটা ধরতে গিয়েছিল তার চেয়ে অধিক ভয় এই মুহূর্তে জেকে বসেছে তাকে। ধরতে না চেয়েও কেটে যাওয়ার আগ মুহূর্তে ফোঁটা উঠিয়ে কানে চেপে ধরল সে। বেশি চালাকি করতে যেও না, এক স্বরে সব কুপকাত। ওপাশ থেকে ভেসে আসা হিমশীতল লঘু কণ্ঠস্বরে যেন খানিকটা কেঁপে উঠল নন্দিতা। সর্বাঙ্গ হতে হয়ে চলল উত্তাল তরঙ্গ। ফ্যানের তলায় বসেও বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল কপালে। কানে চেপে ধরা হাতটাও কাঁপছে রীতিমতো। নন্দিতার শুকনো ধোক গিলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি। একটু সময় দিতে হবে আমাকে। সময়টা বরং লাশের পাশে বসে কান্নাকাটি করার কাজে লাগিও। এমন করবেন না প্লিজ। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, 6 মাস সময় দেবেন আমাকে। কাজ আমার, শর্তও আমার। যখন তখন সেটা পরিবর্তন করার ক্ষমতাও আমার। কিন্তু আমি তো এসবের কিছু জানি না। আমাকে একটু সময় দিন। আপনার কাজ আপনি বুঝে পেয়ে যাবেন। শুধু ওনাদের। অসহায় কণ্ঠে নন্দিতা কিছু বলতে গেলে তাকে মাঝপথে থামিয়ে অজ্ঞাত ব্যক্তিটি বলে ওঠে, 2 মাসের মধ্যে যেন রিপোর্ট আমার কাছে পৌঁছে যায়। আমাকে খুশি করতে পারলে বোনাস কিছু পেয়ে যেতে পারো আমার থেকে। আর না পারলে না পারবো আমি। এসব বলবেন না প্লিজ। আপনার কাজ হয়ে। নন্দিতার কথা অসম্পূর্ণ রেখেই অজ্ঞাত ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে হাসতে কল কেটে দিল। আচমকাই নন্দিতা যেন মূর্ছা পড়ল একেবারে। শরীরের শক্তি লুকিয়ে উঠছে না। ভার ভার লাগছে মাথা। বুক ফেটে কান্না আসছে। অথচ কাঁদতে পারছেন না একটুও। মনে মনে ভাবল, মা, কেন কান্না আটকাতে শেখালে? কেন দুনিয়ার সামনে এত স্ট্রং হতে বললে? কেন কষ্ট লুকিয়ে শুধু হাসতে বললে? মিথ্যা অভিনয়ে আর কত? আমার যে ক্লান্ত লাগে, ওজন লাগে বুকে। এর চেয়ে একটা গোটা পাহাড় শরীরে চাপলে কষ্ট কম লাগতো বোধ হয়। এই ছোট্ট বুকটা জ্বলছে, পুড়ছে, খান খান হচ্ছে প্রতিনিয়ত। অথচ কেউ টেরই পায় না। বুঝতে পারে না পাশে শুয়ে থাকা মানুষটা কতখানি যন্ত্রণা নিয়ে একটা একটা নিঃশ্বাস গুনছে। আজ করতে পারে না এই ছোট্ট বুকে কতখানি ক্ষত জমা তার। আমিও যে বোঝাতে পারি না। বোঝাতে পারি না আমি ভালো নেই। বোঝাতে পারি না কান্না করতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি করলে একটু কান্না পাবে? আমি একটু কাঁদতে চাই। হু হু করে কেঁদে দুঃখগুলো ভেতর থেকে বের করে ফেলতে চাই। আর পারছি না জমাতে। আর পারছি না বইতে। আমি ক্লান্ত, আমি বিধ্বস্ত। দিন শেষে আমি নিঃসঙ্গ। প্রকৃতিও বাঁধভাঙ্গা উন্মত্ত আজ নন্দিতার বুকে জমানো গল্প শুনে। তাই তো অসময়ে আচানক গুরুম গুরুম শব্দের ডাক দিল তাকে। যেন এ ডাক তাকে বুকে ছাপতে নেওয়ার। এ ডাক তার দুঃখবিলাসের সঙ্গী হওয়ার। এ ডাক তার দুঃখগুলো শুষে নেওয়ার। ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টির তালে মৃদুমন্দ বাতাসের ঝাপটা। আকাশে ঘন কালো মেঘের বুক চিরে নেমে আসা অসম বাড়িধারার নিচে ঠায় দাঁড়িয়ে নন্দিতা। বৃষ্টি হওয়ার সাথে সাথে ময়ূর যেন করে পালক মেলে ধরে নৃত্য করার উদ্দেশ্যে, তেমন করেই বৃষ্টির ঝমঝম করা ডাক নন্দিতাকে আহ্বান জানিয়েছে নিজেকে মেলে ধরতে। সকল ক্লান্তি বৃষ্টির জলের সাথে ধুয়ে মুছে একাকার করে দুঃখগুলো শুষে নিতে এ যেন প্রকৃতির এক নান্দনিক আয়োজন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে দুর্জয়। এতটা সময় ইচ্ছে করেই কাছাকাছি এক পার্কে বসেছিল সে। কিন্তু আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টির তোপে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে দ্রুত বাড়ি ফিরতে গিয়েও অনেকখানি ভিজে যায় সে। মেইন ডোর খোলা পেয়ে প্রথম দিকে বেশ অনেকটা ভয় পায় সে। ঘরে ঢুকে এদিক সেদিকে সবার আগে খোঁজ করে নন্দিতার। সব ঘরে ভালো করে লক্ষ্য করে কোনো জিনিস এলোমেলো কিনা। না কেউ বাড়িতে ঢোকেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। অতঃপর কি যেন মনে করে পা বাড়ায় ছাদের দিকে। বৃষ্টির দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে নন্দিতা। প্রতিটা বৃষ্টিকণা তার চোখে মুখে আছড়ে পড়ে ধীরে ধীরে তা গলা বেয়ে নেমে পড়ছে। ব্যাপারটাতে এক অদ্ভুত রকমের শান্তি রয়েছে। 2 হাত 2 দিকে মেলে তাই বেশ খানিকটা সময় সে দাঁড়িয়ে রইল এভাবে। এরপর আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। 2 হাতে মুখ ঢেকে কি বিড়বিড় করে বলল, তুমি কেন থাকলে না? কত কিছু শেখার যে বাকি ছিল আমার। শুধু হাসতে শেখালে, কাঁদতে কেন শেখালে না? আমাকে পাথর বানিয়ে নিজেই দূরে চলে গেলে, এখন এ পাথর গলাবে কে? ছাদের দরজায় হেলান দিয়ে বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল দুর্জয়। অজানা এক কারণে তার ভালো লাগছে ছাদের দৃশ্যটুকু। শুভ্র পোশাকে জড়িয়ে থাকা মেয়েটাকে ভীষণ রকম স্নিগ্ধ লাগছে আজ। সকালের পর থেকেই কেমন যেন এক টান অনুভব করছে সে মেয়েটার প্রতি। নুয়ে ছোঁয়া, সেটা পাওয়ার তৃষ্ণা আমরণ তৃষ্ণায় তৃষ্ণার্ত করে দিয়েছে তাকে। এতটা সময় যে ধরেই তাই দূরে ছিল সে। কিন্তু আচমকা তাকে হাঁটু গেড়ে বসে পড়তে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না দুর্জয়। এগিয়ে গিয়ে আলতো করে হাত রাখল তার কাঁধে। আর তখনই উল্টো ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল নন্দিতা। বৃষ্টিস্নাত রক্তিম সন্ধ্যা।
একদিকে যেমন রক্তের রাঙা আকাশের সূর্য ডুবতে শুরু করেছে, অন্যদিকে আকাশ ভেদ করে ঝরে পড়ছে মাঝারি আকারের বৃষ্টির ফোঁটা। আর এই দুই পরিবেশের মিলন সন্ধিতে নন্দিতা দুর্জয়কে চাপতে ধরে মাথা এলিয়েছে তার বুকে। কাকভেজা বদনের ঠায় দাঁড়িয়ে দুর্জয়। তার ভাবমূর্তির মাঝে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না। রাগ কিংবা খুশি কোনো অনুভূতি সঠিকভাবে প্রকাশ করেন না সে। এখনো তার ব্যতিক্রম হলো না। শুধু খানিকটা নরম কণ্ঠে বলল, আমি আছি। এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। এ যেন কোনো শব্দ নয়, আস্ত এক অনুভূতির পোষরা, একটা ভরসার কাজ, যা এক কথায় বুঝিয়ে দেয় তোমার সুখ কিংবা দুঃখের সাথী হয়ে পাবে আমাকে। দুর্জয়ের কণ্ঠস্বর শোনা মাত্র খানিকটা বিব্রত হলো নন্দিতা। তবে তা মুখে প্রকাশ করে না। পরিবর্তে একগাল ফিকে হেসে বলে ওঠে, ক্লাবের মেয়েগুলোকে মনে ধরল না বুঝি? না, ঘরোয়া আনকোরা জিনিস লাগে আমার। এসব রাস্তার খোলা ব্র্যান্ডের জিনিস আমার ঠিক পোষায় না। নন্দিতা কোনো জবাব না দিয়ে উল্টো পিঠ ফিরে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। অতঃপর আনমনে মৃদু কণ্ঠে বলে ওঠে, আপনাকে ভালোবাসলে কি আমার খুব বেশি পাপ হবে? বৃষ্টি ভেজা মেয়েলি শরীরের প্রতাভাজ আজ বড্ড অন্যরকম লাগছে দুর্জয়ের। চাইলেও যেন দূরে যেতে পারছে না। অথচ এই কয়েকটা মাস তারা একসাথে ছিল। এমনকি একই বিছানায় শুয়েও এমনটা অনুভব করেনি কখনো। ঠিক যেন অনেকটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে এক টুকরো শুকনো কাঠ এনে রেখে দিলে দপ করে জ্বলে ওঠে, তেমনি নন্দিতার সামনে এলেই কেমন যেন অন্যরকম অনুভূতির দোলা খেলছে শরীর জুড়ে। দুর্জয় আচমকা এগিয়ে গেল নন্দিতার কাছে। কাঁধে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতেই ভ্রুকুচকে ঘাড় ঘুরিয়ে তাকালো নন্দিতা। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ডান হাতে তার কোমর আগলে নিল দুর্জয়। নন্দিতা প্রচণ্ড রকম শক খাওয়ার মতো চোখ বড় বড় করে তাকালো দুর্জয়ের দিকে। অথচ সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই দুর্জয়ের। কপালে লেপ্টে থাকা লম্বাটে চুলগুলো বামহাতের মাধ্যমে উপরে ঠেলে দিয়ে অন্যরকম এক দৃষ্টিতে তাকালো সে নন্দিতার দিকে। ভেজা কোমরে উষ্ণ পুরুষালী হাতের অবাধ বিচরণে খেই হারাতে নেয় নন্দিতা। তবুও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে ধীর কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমাকে। দুর্জয় অবাধ্য প্রেমিকের মতো কাপা কাপা হাত রাখল নন্দিতার বাম গালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে লাগামছাড়া কণ্ঠে বলে উঠল, পাগল করার স্পর্ধা দেখিয়েছ, সহ্য করার জন্য প্রস্তুত তো? কি সব বলছেন আপনি? নন্দিতার ভয়ার্ত কণ্ঠে শুনে এক দফা বাঁকা হাসে দুর্জয়। অতঃপর মাদক কণ্ঠে বলে ওঠে, আমার তোমাকে চাই, এখনই চাই, সবটুকু আমার করে চাই। নন্দিতা ছিটকে দূরে সরে যায়। অবাধ ওঠা নামা করতে থাকা হৃদস্পন্দনকে কঠিন শাসনে বেঁধে কাপা কাপা কণ্ঠে বলে, আপনাকে অন্যরকম লাগছে। আপনি সম্ভবত নিজের মধ্যে নেই। আমাদের নিচে যাওয়া উচিত। দুর্জয় আচমকা পিছন থেকে দুই হাতে কোমর আঁকড়ে ধরে নন্দিতার। ম্রিয়মান কণ্ঠে বলে, তোমাকে এত গভীরভাবে কেন চাইছি জানি না। শুধু জানি এই মুহূর্তে তোমার প্রত্যাখ্যান আমাকে ভীষণভাবে আহত করবে। প্লিজ আমাকে সঙ্গ দাও শুধু, বাকিটা আমি দেখে নেব। উন্মুক্ত কাঁধে উষ্ণ চুমুর শিহরণে পুরোপুরি খেই হারালো নন্দিতা। শরীরের সমস্ত ভার ছেড়ে দিল দুর্জয়ের উপর। সম্মতি পেয়ে দুর্জয়ও তাকে পাজাকোলে তুলে নেমে হেলো সিঁড়ি দিয়ে। অতঃপর নন্দিতাকে বিছানার উপর নামিয়ে চলে গেল দরজা লক করতে। ফাঁকা ঘরে এক পলক চোখ বুলিয়ে তাকালো নন্দিতা। অতঃপর বামহাত এগিয়ে বন্ধ করে দিল ঘরের সবগুলো লাইট। অতঃপর মনে মনে বেশ বর্ষর এক সিদ্ধান্ত নিয়ে ফুস করে শ্বাস ছাড়তেই পুরুষালী একজোড়া বাহু গভীরভাবে আঁকড়ে ধরল তাকে। কপালে কপাল ঠেকিয়ে বেপরোয়া কণ্ঠে বলে উঠল, পুরুষ মানুষ বাঘের মতো। শিকল ভেঙে বের হওয়া ক্ষুধার্ত বাঘের অত্যাচার একটু সহ্য করেনিও। লজ্জায় বেকাবু নন্দিতা আচমকাই দুই হাতে মুখ চেপে ধরল দুর্জয়ের। অতঃপর লাজুক কণ্ঠে বলল, কিছু ছাইপাশ গিলে এসেছেন নাকি আজ? আপনার এই রূপ তো জানা ছিল না আমার। আরো অনেক রূপ দেখতে পাবে আজ এই রাতে, যেটা কেউ কখনো দেখেনি, কেউ কখনো দেখবে না। লজ্জায় হাঁসফাঁস করার বদলে নন্দিতা আচমকা হো হো করে হেসে উঠল। ঠোঁট চেপে হাসি আটকাতে আটকাতে বলল, মাথায় দুইটা শিং গজাবে নাকি আজ রাতে? নাকি ফ্যান্টাসি গল্পের মতো ভ্যাম্পায়ার হয়ে যাবেন? কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। কথাটুকু শেষ করেই দুর্জয় ডুব দিল নন্দিতার ভেজা ঠোঁটে। উষ্ণ শীতল ছয় আবেশে চোখ বুজে ফেলল নন্দিতা। পরপর চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ল এক আহ্লাদী অশ্রু। মধ্যরাত্রি। দুর্জয়ের উন্মুক্ত বুকে মাথা এলেই শুয়ে আছে নন্দিতা। ঘুমের মাঝেও বাম হাতে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছে দুর্জয়। নন্দিতা চোখ খুলে তাকায় দুর্জয়ের দিকে। এই সেই শান্ত আদুরে চেহারা, যার প্রেমে বারবার পড়েছে। আচমকা সন্ধ্যার পরের ঘটনা একে একে মনে পড়তেই লজ্জায় কুকড়ে ওঠে সে। আজকের রাতটা তার কাছে স্বপ্নের চেয়ে কোনো অংশে কম নয়। এই অপ্রত্যাশিত রাত তার জীবনে আর কখনো আসবে কিনা জানে না। কিংবা এই মানুষটার এই ভালোবাসা, বিশ্বাস আর কখনো পাবে কিনা জানে না। তাই এই স্মৃতিটুকুই সম্বল তার। একটা শীতল রাত, প্রিয় পুরুষের উষ্ণ বুক, তার সর্বাঙ্গে মিশে যাওয়ার রেশ কখনো না কাটলে কি খুব ক্ষতি হতো।
খুব ক্ষতি হতো যদি জীবনটা এত ট্র্যাজেডির না হতো। নন্দিতা আলতো করে মাথা তুলে তাকায় দুর্জয়ের দিকে। অতপর আলতো করে চুমু খায় তার রুক্ষ সিগারেট পোড়া কালচে ঠোঁটে। এরপর দুই গেলে কপালে অজস্র চুমু খেতে খেতে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আমি নিরুপায়। বিশ্বাস করুন, এই জঘন্যতম অপরাধটুকু শুধু আপনার জন্যই। সকালের প্রথম রোদের কিরণ চোখে পড়তেই ঘুম ভেঙে যায় দুর্জয়ের। আলতো চোখ খুলে সামনে তাকাতেই গত রাতে একের পর এক ঘটে যাওয়া ঘটনা ভেসে ওঠে তার দৃশ্যপটে। চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে। অতঃপর নিজের সাথেই বেশ খানিকটা সময় নিয়ে দ্বন্দ্ব চালিয়ে অবশেষে নন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে উঠে চলে যায় সে। রাতের ঘটনার জন্য আফসোস নেই তার মাঝে, তবে নন্দিতার অনুমতি ছিল না ভেবে অনুশোচনা কাজ করে। বৃষ্টিস্নাত শীতল বাতাসের স্পর্শে বেশ বেলা করেই ঘুম ভাঙে নন্দিতার। শীতল বাতাসের দাপটে গায়ের চাদরটা আরো খানিকটা জড়িয়ে ঘুমাতে গিয়ে শুনতে পায় দুর্জয়ের মৃদু কণ্ঠস্বর। সিকদারদের কেসটা আমার জিম্মায় আছে। সিক্রেটলি এটার ইনভেস্টিগেশন করছে পুলিশ। দেশের একজন নামকরা নেতার বিষয়ে এই ধরনের এলিগেশন আনা খুব সহজ কিছু নয়। মেয়েটার জীবনের ঝুঁকি হতে পারে, তাই তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে সুরক্ষার খাতিরে। আপনি চিন্তা করবেন না, সিকদারদের এই কালো অতীত আমার হাতেই শেষ হবে। কেসের প্রতিটা শুনানির দিন প্রেস মিডিয়ার ভিড় জমবে। আপনি শুধু নিজেকে সুরক্ষায় রাখবেন। সিকদারদের নাম শোনা মাত্র আচমকা মৃদু কেঁপে উঠল নন্দিতা। মানসপটে ভেসে উঠল এক নৃশংস হত্যার দৃশ্য। ভয়ে খিচে বন্ধ করে ফেলল তার চোখ। শরীর এখনো মৃদু কাঁপছে। হ্যাঁ দিয়ে ঘাম ছাড়ছে অনবরত। দুর্জয় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলছিল কারোর সাথে। অতঃপর খাওয়া শেষ করে বেরিয়ে গেল সে কাজের উদ্দেশ্যে। কোটটা নেওয়ার বাহানায় রুমে ঢুকে এক পলক নন্দিতার দিকে তাকাতে অবশ্য ভুলল না সে। উল্টো পাশ ফিরে শুয়ে থাকা, বুক পর্যন্ত চাদরে ঢাকা তার স্ত্রীকে দেখে আজ প্রথমবারের মতো ঠোঁটের কোন মৃদু হাসি ফুটে উঠল তার। পরপরই দরজা লক করে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। দুর্জয় চলে গেছে বুঝতে পেরে চোখ খুলে তাকায় নন্দিতা। বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতেই চোখ পড়ে আজকের তারিখের দিকে। আজ থেকে আর মাত্র 1 মাস সময় আছে তার কাছে। পরপরই কিছু একটা ভেবে হাসি চওড়া হয় তার। পুরো ঘরের কোনায় কোনায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগানো থাকতে পারে। শিকদাররা যে তাদের গোটা ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই নন্দিতার। পরপরই মনে পড়ল তাদের কেসের ডেট এগিয়ে আসছে। তার মানে এই কেসের ব্যাপারে টুকটাক আলোচনা দুর্জয়কে করতে হবে বিভিন্ন কল মারফত। আর ঠিক এই কারণেই দুর্জয়ের প্রতিটা কথা, কাজের উপর নজর রাখছে তারা, যাতে কেসের ব্যাপারে প্রতিটা তথ্য আগে থেকেই জেনে যায় তারা। এতে তাদের এই কেস জিতে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নন্দিতা। বাড়ির পাশের একটা ক্যাফেতে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি অর্ডার করে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে পার্স থেকে একটা সিম বের করে ফোনে সেট করে। সিমটা অনেক পুরনো। বন্ধুদের সাথে একবার প্রাঙ্ক করার জন্য এই চিন্তা নিয়েছিল সে। অচেনা নম্বর থেকে ফোন করে সবাইকে যেভাবে ভয় দেখিয়েছিল, আজও সেই সোনালী দিনগুলোর স্মৃতি মানসপটে ভেসে উঠলে ঝংকার দিয়ে হেসে উঠে সে। বাড়ির সামনের বাগানে বসে চা খাচ্ছিলেন তুহিনা বেগম। এমন সময় টেবিলের উপর রাখা ফোনটা সশব্দে বেজে ওঠে। চায়ের কাপটা প্লেটের উপর রেখে ফোনটা হাতে নিয়ে অপরিচিত নম্বর দেখে বেশ খানিকটা হতাশ হন। গতকাল তাকে ফোন করেনি নন্দিতা। সারাদিনে অন্তত একবার হলেও মেয়েটা খোঁজ নেয় তার। এটা ওটা নানান গল্প করে ফোনের ওপাশ থেকেই ভীষণভাবে মাতিয়ে রাখে তাকে। কিন্তু কাল কি হলো কে জানে। তিনি নিজেও অভিমান করে ফোন দেননি আর। যদি আজও তার ফোন না পায়, তবে নিজেই ফোন দিয়ে ভালো করে কথা শোনাবেন তাকে। ঠিক যেমনটা দজ্জাল শাশুড়িরা করে। কেটে যাওয়ার আগেই ফোনটা রিসিভ করে কানে ধরতেই ভেসে ওঠে নন্দিতার হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর। তুহিনা বেগমের রাগ যেন নিমেষেই পানি হয়ে গেল এই কণ্ঠস্বর শুনে। মেয়েটা তার কথার মায় সহজেই কাবু করে ফেলতে পারে কাউকে। এত মিষ্টভাষী, চঞ্চল মেয়ে তার জীবনে কমই দেখেছেন তিনি। একেবারে যাকে বলে নিখাত সোনা। তার ছেলেটা কবে যে এর কদর বুঝবে কে জানে। আম্মা, রাগ করে আছো জানি। এখন চটপট তোমার ছেলেকে বলো তো তোমার কাছে নিয়ে যেতে, কতদিন দেখি না তোমাদের। সামনে গিয়ে একেবারে রাগ ভাঙাব তোমাদের। তুহিনা বেগম আলতো হেসে মশকরা করে বলে ওঠেন, আমার ছেলে তোর কেউ হয় না বুঝি? তোর জামাইকে তুই বল। আমি কেন বলতে যাব? তোমার ছেলে তো খারুস, নিরামিষ ব্যাটা। কথা বলতে তো জানে না, যেটুকু মুখ খোলে শুধু ঝগড়া করতেই খোলে। জন্মের সময় তার মুখে মধুর বদলে তিতকরলা দিয়েছিলেন নাকি? নন্দিতার এমন কথা শুনে হো হো করে হেসে ওঠেন তুহিনা বেগম। হাসতে হাসতেই খানিকটা কাশি উঠে যায় তার। তা শোনা মাত্র নন্দিতা চিন্তিত সুরে বলে ওঠে, তুমি ওষুধ ঠিকমতো খাও না তাই না? ডাক্তারের কাছে গিয়েছিলে? আগের সপ্তাহে ডেট ছিল তো।
তুহিনা বেগম জিভে আলতো কামড় দিয়ে কথা ঘোরাতে গিয়ে বলেন, আমার ছেলে আগে ছিল, এখন তোর জামাই। নিজে রিটায়ার নিয়ে আমার মত নিষ্পাপ বাচ্চা মেয়ের উপর তোমার ওই গাধা ছেলেটাকে চাপিয়ে দিচ্ছ, এসব কিন্তু একদম ঠিক না শাশুড়ি আম্মা। দজ্জাল শাশুড়ির মতো ছেলের ভাগ নিয়ে টানাটানি না করলে এই শাশুড়ি বয়কট। এই বুড়িকে এভাবে বয়কট করো না বোমা, একটা নাতি নাতনির মুখ দেখলে অবশ্য এসব বয়কট মেনে নেওয়া যায়। তুমি আগে দজ্জাল শাশুড়ি হওয়ার ট্রেনিং নাও ইউটিউব থেকে, যেভাবে আমি জামাইয়ের আদর পাওয়ার ট্রেনিং নিই রোজ। এরপর নাতি নাতনির কথা না হো তোমার ছেলেকেই বলো, সব তো তার হাতে। নন্দিতার বোকা বোকা কোথায়? তুহিনা বেগম চট করে ফোন কেটে দেন। অতপর শব্দ করে হাসতে হাসতে বলেন, পাগলের প্রলাপ সহ্য করে সংসার টিকিয়ে রাখার ক্ষমতা হোক আমার ছেলেটার। গোধূলি আকাশে সূর্যাস্ত নেমে আসার মতো করে দপ করে অন্ধকার নেমে এলো নন্দিতার সুশ্রী মুখের আদলে। কিছুক্ষণ আগেই কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে তার নামে। উপরে বড় বড় অক্ষরে লেখা সামথিং স্পেশাল। প্রেরকের নাম দেখা মাত্রই এতক্ষণের হাসি খুশি চেহারার বদলে সেখানে স্থান পেয়েছে ভয়াতুর এক অসহায় রূপ। দুর্জয়ের ফেরার সময় হয়েছে, যে কোনো মুহূর্তে সে এসে যেতে পারে। তাই আর সময় অপচয় না করে ব্যস্ত হাতে প্যাকেটটা ওপেন করল নন্দিতা। উৎকণ্ঠায় তার সরাসরি মৃদু কাঁপছে যেন, হাতে বল পাচ্ছে না। তবুও নিজের জেদি সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে পুরো প্যাকেটটা খুলল সে। ছোট একটা কাচের বোতলে খানিকটা ব্লাড প্রিজার্ভ করা, সাথে একটা ইনজেকশনের সিরিঞ্জ, বেশ কয়েকটা মেডিসিনের প্যাকেট। প্যাকেটের রাখা জিনিসপত্রের আগামাথা কিছু বোঝার চেষ্টা করার আগেই পাশের রাখা ফোনটা বেজে ওঠে শব্দ করে। নন্দিতা জানে এই অসময়ে কে তাকে ফোন করতে পারে। তাই লম্বা একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরল সে। কোনরূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করল, পার্সেলের মধ্যে এগুলো কি? ফুল কই? আপনার তো আমাকে তাজা ফুল পাঠানোর কথা ছিল, এগুলো কি? আমি তোমার ফুল পাঠানো প্রেমিক না, আইনত বিয়ে করা স্বামী। বাড়ি ফিরছিলাম, কিছু লাগবে কিনা জানতে ফোন দিয়েছিলাম। এখন তো দেখছি আমার গোপনে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেওয়ার মানুষ আছে। আমার জিনিসের আর প্রয়োজন নেই সম্ভবত। নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই খট করে ফোন কেটে দেয় দুর্জয়। অতপর এক পলক তাকায় ড্রাইভিং সিটের পাশের সিটের উপর রাখা একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধার মালার দিকে। অকারণেই আজ ফুলের দোকানের সামনে দাঁড়াতে মন চাইছিল তার। আর সেই ইচ্ছেকে খানিকটা প্রশ্রয় দিতে ফুলের দোকানে গিয়েছিল সে। চোখের সামনে চুপতে থাকার রজনীগন্ধার আর গোলাপের মিশেলে বানানো হাতের মালা দেখে নন্দিতার ফর্সা চিকন হাতের কথা মস্তিষ্কে হানা দেয় তার। কোনরূপ ভাবনা ছাড়াই একজোড়া হাতের মালা প্যাক করতে বলে দোকানদারকে। দোকানদার তাকে বাড়তি হিসেবে একটা গোলাপও দেয়। দুর্জয় বারণ করলে তিনি হাসি হাসি মুখ করে বলেন, বাড়তি কোনো টাকা লাগবে না সাহেব। গোলাপ পেলে মায়া মানুষ মেলা খুশি হয়ে যায়। আর মায়া মানুষ খুশি থাকলে পুরো সংসারে খুশি থাকে। মাঝে মধ্যে শুধু একখান গোলাপ নিয়ে গিয়ে দেখবেন সাহেব, স্বর্ণের জিনিস পাওয়ার লাহান খুশি হয়ে যাইব তারা। দোকানদারের কথার পিঠে দ্বিরুক্তি করেনি আর দুর্জয়। হয়তো মনে মনে সেও নন্দিতার মুখের নির্মল হাসিটুকু, প্রাণখোলা খুশিটুকুই দেখতে চায়। আজকাল মাঝে মধ্যেই তার অসভ্য রকমের এক অসুখে ধরে। মাঝরাতে ঘুম ভাঙলেই পাশে শুয়ে থাকা নন্দিতাকে বুকে টেনে নিতে মন চায়। আবার কখনো কখনো তার গোল গোল ঠোঁট দুটো নিজের আয়ত্তে এনে আশ্লেষে শুষে নিতে মন চায়। আরও এক অসভ্য ইচ্ছে উকি দেয় তার মাঝে। সেটা হলো সেদিন রাতের মতো আরও অনেকগুলো রাত সে চায়। দুটো শীতল শরীরের মাপচোপ করে একে অন্যকে উষ্ণতা বিলিয়ে দেওয়ার মতো রাত, একে অন্যকে ডুবে অন্য এক সুখের সাগরে ভেসে যাওয়ার মতো রাত, সুখের, আমোদের, আহ্লাদের, তাকে খুব করে কাছে পাওয়ার মতো রাত। ফুলগুলো গাড়িতে রেখে আচমকাই ফোন লাগায় সে নন্দিতাকে। কোনো কথা নেই, নির্দিষ্ট কিছু বলার নেই, তবুও নির্বোধ মনের চাহিদা পূরণের খোরাক জোগাতে ফোন লাগায় সে। রিং হওয়ার সাথে সাথে অবশ্য যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হচ্ছিল তাকে। কেটে দিতে চেয়েও কেটে দিতে পারেনি, কেটে দেওয়ার কারণ খুঁজে না পেয়ে। কিন্তু এখন তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা আজ সে করেছে। ফোন করাটা উচিত হয়নি একদমই। যদি না ফোন দিত, তবে এমন এক ঘটনা, এমন এক সত্যর মুখোমুখি অন্তত তাকে হতে হতো না। মন জিনিসটা আসলেই বেইমান। তার চাওয়া পাওয়াগুলো অযাচিত। এর চেয়ে তার মস্তিষ্ক ঢের ভালো। অন্তত এ পর্যন্ত এমন অস্বস্তিতে ডবায়নি তাকে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে অস্বস্তির এক সুচালো কাটা নিয়ে বাকিটা পথ পাড়ি দিল সে। মনের মাঝে চলতে থাকলো একঝাঁক প্রশ্নের হুড়োহুড়ি খেলা, যার কোনোটার উত্তর তার কাছে নেই। নন্দিতার কাছে সে উত্তর চাইবেও না। যেটুকু কাছে এসেছিল, অনুভূতির ঢেউয়ে নিজেকে এলিয়ে দিয়েছিল, সেটুকু পিছিয়ে যাবে শুধু। আজ সে উপলব্ধি করল, সব ঢেউয়ে শরীর এলিয়ে দিতে নেই। কিছু ঢেউ সমুদ্রকে গভীর থেকে নাড়িয়ে দেওয়ার মতো হয়। কিছু ঢেউয়ের আর এক নাম সাইক্লোন, নন্ডভণ্ড, তোলপাড়, ছিন্ন ভিন্ন করা যার তথাকথিত স্বভাব।
নন্দিতার সদা হাস্যোজ্জ্বল মুখে আধারের ছায়া আরো গাঢ় হলো যেন। অমাবস্যার চেয়েও ঘোর অমাবস্যা বলে যদি কিছু থাকে, আজ নন্দিতার মন আকাশে তার বিচরণ। এই অসময়ে দুর্জয়ের ফোন আসাটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। অন্য সময় হলে বেজায় খুশি হতো সে, কিন্তু আজ বেখেয়ালে ঘটে যাওয়া অঘটনে একটু একটু করে সাজানো গোছানো ঘরটা সমুদ্রের নোনা বাতাসের দাপটে তাসের ঘরের মতো ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখতে পাচ্ছে সে। দুর্জয়ের মাঝের এই সূক্ষ্ম পরিবর্তনটুকু সে ইদানিং লক্ষ্য করেছে, কিন্তু আজ যখন তা প্রগাঢ় রূপে ধরা দেওয়ার সময় এলো, এমনটা না হলে কি হতো না। সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর দিকে এক পলক নজর বুলিয়ে উপরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলে উঠল, তোমার থেকে যাওয়া দরকার ছিল মা। শুধুই কি অভিযোগ? অভিমানের দোসরে সিক্ত বটে। এ অভিযোগ সৃষ্টিকর্তার উপর। এ অভিযোগ তাকে নিঃস্ব করার, অচেনা জগতে আচমকা তাকে একেবারে অপরিচিত মানুষদের মাঝে একা ছেড়ে দেওয়ার। এ অভিযোগ তার মায়ের শীতল কোলের অভাববোধার। আকাশ চিরে গগনবিদারী বিদ্যুৎ সহিত নেমে আসা বৃষ্টিকণার ন্যায় চুপ করে কয়েক ফোঁটা বর্ষণ তখন নন্দিতার কোলেও গড়ালো। বুকটা ভার হলো অসম্ভব রকম। চেনা ঘর, চেনা সংসার হুট করে অচেনা লাগলো। বেদনার তো মনে শূন্যে তাকিয়ে মনে মনে ভাবল, এই ভুল বোঝাবুঝি মেটাতে পারব তো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে দুর্জয়ের খুলে রাখা সাদা টি শার্ট, কালো কোট, দুমরে মুসরে যাওয়াটাই। ঘরে ঢোকামাত্র নন্দিতা এক পলক সেগুলোর দিকে তাকালো। অতঃপর ঠোঁটের কোণে ফিচেল হাসি টেনে বিড়বিড়িয়ে বলল, এতটুকু রাগের কারণ যদি আমি হই, নট ব্যাড। বিছানা থেকে হেঁকে হেঁকে সব উঠিয়ে ওয়াশিং ব্যাগে রাখল নন্দিতা। এরপর এলোমেলো হয়ে যাওয়া বিছানার চাদর পরিষ্কার করে টানটান করে দিতে গিয়ে আচমকা তার নজর পড়ল বেড সাইড টেবিলের উপর। বেশ কিছুক্ষণ ধরেই টাকা ফুলের ঘ্রাণ তার নাকে এসে বাড়ি দিচ্ছিল, কিন্তু ব্যাপারটাকে সেভাবে আমলে নেয়নি সে। অথচ টেবিলের একদম সামনেই রাখা ধবধবে সাদা 2 রজনীগন্ধার মালা, যার সৌন্দর্যকে ত্বরান্বিত করতে মাঝে চুটি করে বসে আছে একটা করে লাল টকটকে গোলাপ। মালা দুটো হাতে উঠিয়ে ও সুষিপ্ত চোখে পলকবিহীন তাকিয়ে রইল সে, যেন চোখের পাতা ফেললেই হারিয়ে যাবে, ভেসে যাবে সব উচ্ছ্বসিত ঢেউয়ের সাথে, থেকে যাবে এক স্মৃতি অলিক স্বপ্নের ন্যায়। হাত দুটো নাকের কাছে এগিয়ে এনে চোখ বুঝল সে। আবেশে, উন্মাদনায় লম্বা এক শ্বাস টেনে নিল। একবার, দুইবার করে বারবার শ্বাস টানল সে, যেন এই ফুলের সবটুকু শুদ্ধ ঘ্রাণ সে নিজের মাঝে টেনে নিতে চায়। শুধুই কি ফুল তার পছন্দ বলে, নাকি প্রিয় মানুষের হাতে করে এসেছে বলে তার এত আহ্লাদ, এত আদর, এত রূপ, এত যত্ন? ফুলগুলো কি খানিকটা ঈর্ষান্বিত হলো, তাদের রূপ ঘ্রাণের চেয়ে অন্য কেউ বেশি গুরুত্ব পাচ্ছে বলে? টেবিলে পড়ে থাকা অযত্নের গোলাপখানা ততক্ষণে অভিমানে ক্ষিপ্ত হয়ে মোছা যেতে বসেছে, অথচ সে হুঁশ নন্দিতার নেই। শেষবারের মতো প্রিয়তমের বাছাই করে আনা অমূল্য, অসামান্য, পৃথিবীর সবচেয়ে সুশ্রী ফুলগুলোর মাঝে নাক ডুবিয়ে আসলে সে মহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, তারা সবচেয়ে সুন্দর, কারণ তারা আপনার ছোঁয়ায় সিক্ত। আর বড্ড কম দিন। তোমার উড়তে থাকা ডানা যে কেটে ফেলার ব্যবস্থা আমি করে ফেলেছি অ্যাডভোকেট দুর্জয় আহসান। তাও আবার কিনা তোমারই ঘরের লোককে দিয়ে। কথাটুকু শেষ করে বিলাসবহুল এক হুকুতে সুখটান দেয় অজ্ঞাত সেই লোক। অতঃপর সাথে সাথেই উল্লাসে উচ্চস্বরে হেসে ওঠে, যে হাসির ঝংকারে কেঁপে ওঠে বিলাসবহুল ঘরের প্রতিটা দেয়াল, প্রতিটা ইট, পাথর। গগনবিদারী এক চিৎকার দিয়ে যেন তারা বলে ওঠে, মুক্তি দাও আমাদের এবার। এই নৃশংসতার সাক্ষী আমরা মুক্তি চাই। 4 দেয়ালের মাঝে লুকায়িত সব গোপন কুকাজ ফাঁস করে দিতে চাই প্রকাশ্যে। তোমার ভালো মানুষের মুখোশটুকু টেনে হিচড়ে নামিয়ে দিতে চাই। ওয়াশরুম থেকে বের হয়ে নন্দিতাকে হাসি মুখে ফুলগুলো নিয়ে মেতে থাকতে দেখে ঠোঁটের কোণ চওড়া হয় দুর্জয়ের। কিন্তু বরাবরের মতোই মনের কথাটুকু মুখে না এনে গাম্ভীর্যে ভরিয়ে রাখল মুখটা। ওয়াশরুম থেকে বেরিয়ে এমনভাবে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো যেন সে ছাড়া অন্য কারোর উপস্থিতি এই ঘরে নেই। নন্দিতাকে একেবারে অগ্রাহ্য করে এবার কাবার থেকে বেশ কিছু ফাইল নিয়ে বেডের একপাশে বসে পড়ল সে। নন্দিতা আর চোখে দুর্জয়ের প্রতিটা গতিবিধি লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসল। গম্ভীর মুখ করে বসে দরকারি কিছু ফাইল বেশ মনোযোগ দিয়ে খাটাখাটি করছিল দুর্জয়। এমন সময় একজোড়া হাত এগিয়ে আসে তার মুখের সামনে, ফাইল আর তার চোখের মাঝে দেয়াল হয়ে। এরপর চিকন হাতে পড়া লাল রঙা কাচের চুড়িগুলোর শব্দ করে বাজিয়ে ওঠে। খুব অল্প পরিমাণের কয়েকটা চুড়ি তার হাতে, একে অন্যের সাথে ঘর্ষণের ঝংকারী নৃত্যে মেতে উঠেছে। তার সবটুকু ধ্যান জ্ঞান নিজের দিকে আকর্ষণ করার এ যেন এক অনন্য পন্থা। দুর্জয় মুখ তুলে করা চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে আদুরে ভঙ্গিতে বলে ওঠে, পরিয়ে দাও। এই প্রথম নন্দিতার মুখে তুমি ডাক শুনে লাজুক হাসতে মন চাইল দুর্জয়ের। কিন্তু পরিস্থিতি পুরোপুরি তার বিপক্ষে। এত সব ঘটনার পর এই সামান্য কিছু তার উপর প্রভাব ফেলতে পারে না।
তাই আগের চেয়েও নিঠুর চোখে সে চেয়ে রইল নন্দিতার দিকে। নন্দিতা বোধহয় ভয় পাবে খানিকটা, কিংবা ভরকে গিয়ে গুটি গুটি পায়ে দূরে সরে যাবে, এমন এক মনোবাসনা নিয়ে বসে থাকা দুর্জয়ের জল্পনা কল্পনার পুরোপুরি গরম পানি ঢেলে দেওয়ার মতো করে নন্দিতা হো হো করে হাসতে শুরু করে। কোনোরকম হাসি চেপে বলে উঠল, আমার কি এখন একটু ভয় পাওয়া উচিত? দুর্জয় নিরুত্তর, এখনো ঠায় তাকিয়ে নন্দিতার দিকে। নন্দিতা এবার আগের চেয়েও হাস্যকৌতুক মনে দুই পাটির দাঁত বের করে বলে ওঠে, কিন্তু আমার ভয় আসছে না। অভিনয় করি ভয় পাওয়ার, চোখের সামনে থেকে দূর হও। চিবিয়ে চিবিয়ে দুর্জয়ের বলা কথাটুকু শুনে আচমকা হাসি থেমে গেল নন্দিতার। হাস্যোজ্জ্বল মুখের আদলে আচমকাই বেশ গভীর চিন্তা ভিড় জমিয়েছে এমন একটা ভান ধরে চিন্তিত সুরে দুর্জয়ের দিকে খানিকটা এগিয়ে যেতে যেতে বলল, তোমার কি দাঁত ব্যথা করছে? দেখি দেখি দাঁতে পোকা হয়েছে কিনা। হা করো তো, ভালো করে দাঁত ব্রাশ না করলে এমনই হবে। কাল থেকে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ হাতে আমার কাছে আসবে, ভালো করে ব্রাশ করিয়ে দেব। নন্দিতা ননস্টপ বকবক শুনে বিরক্ত বনে যায় দুর্জয়। হাতের ফাইলটা শব্দ করে ফেলে উঠে দাঁড়ায় সে। খানিকটা তেরে এসে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আমি তোমাকে বলেছি আমার দাঁতে ব্যথা করছে। নন্দিতা ভ্রুকুচকে ইনোসেন্ট ভাব ধরে দুর্জয়ের দিকে আঙুল তাক করে বাদশাসুর কণ্ঠে বলে ওঠে, তুমি তো চিবিয়ে চিবিয়ে কথা বলছিলে। তুমি জানো দুটো কারণে মানুষ চিবিয়ে চিবিয়ে কথা হবে, হয় তার দাঁত ব্যথা করছে আর না হয় তার যে দাঁত নেই এটা লুকাতে। তুমি কোনটা? আমি তোমার চিবিয়ে খাবো বলে আগে থেকে দাঁত দুই পাটি ধার দিচ্ছিলাম। একে অপরের সাথে ঘষাঘষি করলে ধার বাড়ে, এটা জানো না? দুর্জয় অন্যদিকে ফিরে বিরক্তিমাখা কণ্ঠে কথাটুকু বললেও আচমকা চোখ বড় বড় করে তার দিকে তাকায় নন্দিতা। কৌতুক ভরা কণ্ঠে বলে ওঠে, কোথা থেকে খাওয়া আগে শুরু করবে? ঠোঁট, গলা, নাকি? স্টপ! দুর্জয় দুই হাতে মাথা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে। নন্দিতার মধ্যে এবারও চুপ থাকার লক্ষণ খুব একটা দেখা গেল না। সে আগের মতোই বকবক করতে করতে বলা শুরু করল, আপনার ওই সিগারেট পোড়া কালো কালো ঠোঁট এমনিতেও আমার পছন্দ না, রিপ্লেসমেন্ট দরকার। আচমকা দুর্জয় নন্দিতার হাত ধরে একটান দিয়ে তাকে ফেলে দেয় বিছানায়। আকস্মিক আক্রমণে হতভম্ব নন্দিতার মুখ এবার আপনা আপনি থেমে যায়। আচমকা ধাক্কায় কোমরে ব্যথাও পায় খানিকটা, কিন্তু এই মুহূর্তে তার হুঁশ নেই সেসবের প্রতি। দৃষ্টি তার চঞ্চল, শরীর জুড়ে মৃদু কাঁপুনির পৈশাচিক খেলা। হৃদস্পন্দনের থেমে থেমে বিট করছে, আবার মাঝে মাঝে দুই ঠোঁটের মাঝে সামান্য ফাঁক সৃষ্টি করে হা করে শ্বাস নিচ্ছে সে। শরীরের রক্তের তাপমাত্রা কমতে শুরু করেছে আচমকা। উষ্ণ রক্তের স্রোত শীতল শিহরণে ডুবিয়ে দিচ্ছে শরীরকে। নন্দিতা থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে, তার নিঃশ্বাসের সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে দুর্জয়ের পুরুষালী নিঃশ্বাস। খুব কাছ থেকে ভেসে আসা পুরুষালী শরীরের গন্ধ কেমন যেন নেশা ধরানো, জিম ধরে যাচ্ছে। নন্দিতাকে অবাক করে দিয়ে আচমকা দুর্জয় তার পুরু সিগারেট পোড়া কালচে ঠোঁটটা ডুবিয়ে দিল নরম দুই ঠোঁটের ভাঁজে। নন্দিতার পুরো শরীর অবশ হয়ে গেল যেন কিছুক্ষণের মধ্যেই। শক্ত পুরুষালী হাত দ্বারা আবদ্ধ তার নরম হাত ক্রমশ পিষ্ট হচ্ছে, ঠিক যেমন করে পিষ্ট হয়ে চলেছে অধর। উষ্ণ চুমুর আবেশ থেকে মুক্ত হয়েছে নন্দিতা বেশ কিছুক্ষণ হলো, অথচ ওই তুখর নেশালো দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাহস করে উঠতে পারছেন না বলে এখনো বন্ধ করে রেখেছে চোখ। অথচ এই পুরো সময়টাকে সদ্ব্যবহার করার সুযোগ হাতছাড়া করল না দুর্জয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নন্দিতার দৈহিক সৌন্দর্য। ঘন পাপড়ি, সরুনাক থেকে শুরু করে গলার পাশের ছোট তিল, কোনোটাই বাদ পড়ল না আর। আচমকা দুর্জয় নন্দিতার কানের কাছে এগিয়ে যায়। নিভু নিভু কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, কালো ঠোঁট হোক বা কালো কলিজা, এটার কোনো রিপ্লেসমেন্ট হবে না। প্রয়োজনে তোমার নরম ঠোঁট দিয়ে রোজ একটু একটু কালো শুষে নিয়ে এটাকে সুন্দর করে তুলতে পারো। নন্দিতার বাড়তে থাকা নিঃশ্বাসের গতিবিধি আরও খানিকটা বাড়িয়ে দিতে আচমকা দুর্জয় মুখ ডোবায় নন্দিতার গলার পাশের তিলে। দুই পাটি দাঁতের সবটুকু শক্তি দিয়ে জোরে কামড় দেয় সেখানে। নন্দিতা ব্যথায় ছটফট করতে করতে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠলে গলা থেকে মুখ তুলে আগের মতোই নন্দিতার কানের কাছে মুখ নিয়ে নিভু কণ্ঠে বলে ওঠে, এভাবে চিৎকার করো না, পাশের ফ্ল্যাটের লোকজন অন্য কিছু ভাববে। কি ভাববে? ছলো ছলো চোখে ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে নন্দিতা। ভাববে বউকে আমি দিনের বেলায়ও ছাড় দিই না। মৃদুমন্দ বাতাসের সাথে উঠতে থাকা পর্দার গা ঘেঁষে মেঝেতে লুটোপুটি খাওয়া দিনের শেষ আলোর মতো করে আচমকা নন্দিতার ফোনের স্ক্রিন জ্বলে উঠল। ছোট একটা বার্তা ঢুকলো মৃদু কম্পন ঘটিয়ে। বেশ গুছিয়ে লেখা, প্ল্যান চেঞ্জড, ড্রাগ নয়, সরাসরি এইডস ইনজেক্ট করতে হবে। কাজটা করার জন্য মাত্র 1 সপ্তাহ পাবে। অ্যান্ড ইওর টাইম স্টার্টস নাও। বেলা ঠিক 12টার সময় কলিং বেল বেজে উঠল। নন্দিতা তখন আলুথালু হয়ে রান্নায় ব্যস্ত। আজ প্রথমবারের মতো দুর্জয়ের জন্য ছাল ছাল করে কয়েক পদের ভর্তা বানাচ্ছে সে। সাথে একদম পাতলা ডাল।
তুহিনা বেগমের কাছে শুনেছে ছোটবেলায় এই খাবারের প্রতি ছিল তার দুর্বলতা। একবার পাশের বাড়ির এক মহিলা ঝাল ঝাল ডেসের ভর্তা খাওয়াবার লোভ দেখিয়ে 5 তলা অবধি ভারী ভারী জিনিসপত্র বইয়ে নিয়েছিল তাকে দিয়ে। ওইটুকু বয়সে বেশ ওজনের জিনিস নিয়ে টানা 1 ঘন্টা ওঠানামা করায় পা ফুলে পরের দিন জ্বর অবধি এসে গিয়েছিল। দুর্জয়ের এসব ছেলেমানুষই নানান গল্প সে শুনেছে তুহিন বেগমের কাছ থেকে। গল্প শুনতে শুনতে মাঝে মাঝেই অবাক হওয়া কণ্ঠে নন্দিতা বলে ওঠে, আম্মা, তোমার ছেলে ছোটবেলায় বদলে যায়নি তো? হয়তো কেউ একই রকম দেখতে ছেলেকে তোমার ছেলের জায়গায় রেখে চলে গেছে, আর তুমি বুঝতেই পারনি। তুহিনা বেগমকে উচ্চস্বরে হাসতে দেখে নন্দিতা আবারও আগ্রহ নিয়ে বলে, আমি মুভিতে দেখেছি আম্মা, একই রকম দেখতে 7 জন থাকে দুনিয়ায়। ওরকমই কেউ মনে হয় তোমার ছেলের সাথে বদল হয়ে গেছে ছোটবেলায়। না হলে তোমার ছেলে এমন চোর চোর হলো কেন? চোর? তুহিনা বেগম অবাক হওয়া কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, চোরের মতোই তো। কেমন চোখ ছোট ছোট করে আচোখে তাকায়, ঠিক যেমনটা চোররা তাকায় চুরি করার ধান্দায়। নিজের ঘর থেকে আবার কি চুরি করতে চায় কে জানে। যাও নিজের হয়েও আলাদা, তাকে লুকিয়ে চুরিয়ে চুরি করতে চায়। সামনে থেকে তাকাতে লজ্জা পায় কিনা। কথাটুকু শেষ করে হো হো শব্দে হেসে ওঠেন তুহিনা বেগম। নন্দিতা আগামাথা না বুঝে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে শুধু। একের পর এক কলিং বেলের শব্দে ধ্যানভঙ্গ হয় তার। চুলার আঁচ কমিয়ে তোয়ালেতে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায় নন্দিতা। যাওয়ার আগে বসার ঘরে থাকা ঘড়ির দিকে তাকাতেই প্রাণ উৎসাগত হয়ে ওঠে নন্দিতার। এই সময়, এই কাজ, এই অনুভূতি সবটুকুই তার চেনা, তবুও কেন যেন প্রতিবারই হাসফাস করার মতো অবস্থা হয় তার। পা চলে না। মন চায় মাটি ফাঁক হয়ে যাক, আর সে এসব ঝামেলা থেকে মুক্তি পাক। হে দোলাচল, হে অস্বস্তি, এ অবিচার আর কত! সৃষ্টিকর্তা কি একবারও মুখ তুলে চাইবেন না তার দিকে? এত পরীক্ষা কেন নেয় তার? কলিং বেলের শব্দ ফুরিয়ে এবার দরজায় করাঘাতের শব্দ। প্রচণ্ড শব্দে কেউ যেন অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে দরজা। এমন চলতে থাকলে যে কোনো মুহূর্তে তা ভেঙে পড়তে সময় নেবে না। অবশেষে মাটিও ফাঁক হলো না, আর তারও সবকিছু থেকে পালিয়ে যাওয়া হলো না। উপায়ান্তর না পেয়ে তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতির মুখোমুখি হতে দরজার নব ঘোরালো সে। কালো পোশাকের শরীর ঢাকা, মুখের প্রায় অধিকাংশই দাড়ির কবলে। উপরের যেটুকু অংশ ফাঁকা তাতেও লম্বা একটা ক্যাপ দিয়ে ঢাকা। লোকটা যেন খুব কৌশলে নিজেকে আড়াল করার প্রস্তুতি নিয়ে এসেছে। আচমকা কেউ দেখলে ভাবে কোনো কুরিয়ার বয়, কিন্তু আদতে সে শিকদারের ভৃত্য। না, ঠিক ভৃত্য নয়, তাদের টুকরোতে পোষা কুত্তা। যাদের না আছে মন, না আছে মায়া, আর না আছে মানবতা। যেটুকু আছে সবটুকুই সর্বনাশা। লাল লাল চোখে এক পলক নন্দিতার দিকে দৃষ্টি ফেলে হাতে থাকা বক্সটা এগিয়ে দিল সে। রোজকার মতো নন্দিতা সেই বক্সটা গ্রহণ করলে লোকটা পিছু ফিরে চলে গেল, ঠিক যেভাবে এসেছিল। কোনো বাক্য বিনিময় নয়, কোনো সৌহার্দ্যতা নয়। যেন একটা রোবট এসে তার মালিকের দেওয়া অনুমতির পালন করে গেল অক্ষরে অক্ষরে। বিগত কয়েকদিন ধরে ঠিক এই সময়ে এমন এক পার্সেল আসে তার কাছে। প্রতিবারের মতো পার্সেল ওপেন করে সেই একই জিনিস পেল ভেতরে। একটা টেস্ট টিউবে খানিকটা ব্লাড স্যাম্পেল, একটা সিল্ড ইঞ্জেকশন আর কিছু মেডিসিন। এগুলো উঠিয়ে নিয়ে বক্সটা ফেলে দিল সে। যেন এসব বিষয়ে কোনোভাবেই কিছু আঁচ না করতে পারে দুর্জয়। আলমারির একদম কোণার দিকে অব্যবহৃত জায়গা দেখে গোপনে রেখে দিল জিনিসগুলো। অতঃপর হতাশ মুখে ফিরে আসতে গিয়ে কি মনে করে যেন আবারও তাকালো সেদিকে। বিগত দিনের সবগুলো ব্লাড স্যাম্পেল, সিরিঞ্জ রাখা সেখানেই, 1-2 মার্ক করে। আচমকা তার খেয়াল হলো আজই তার 1 সপ্তাহ পূরণের শেষ দিন। ব্যাপারটা মস্তিষ্কে হানা দিতেই কোটি কোটি রক্তকোষগুলো বিদ্রোহ ঘোষণা করল। বুকের ভেতরে জমাট বাঁধার রক্ত স্রোত চলকে উঠল যেন। চিৎকার করে বলল, না, এই অকাজ তুই করতে পারিস না নন্দিতা। কি নিয়ে বাঁচবি তাহলে? ভালোবাসা ব্যতীত জীবন আর কোমায় শুয়ে থাকা পেশেন্ট দুটোই এক। কত কিছু বলতে চেয়েও বলতে পারে না, বোঝাতে চেয়েও বোঝানো হয় না। এই মানুষটাকে তুই ভালোবাসিস, সবটুকু দিয়ে ভালোবাসিস। যার শরীরে মশার কামড় পড়তে দিবি না বলে লোডশেডিংয়ের রাতে গোটা রাত নির্ঘুম কাটিয়ে দিস, সেই মানুষটার সাথে এমন একটা নির্মম কাজ করতে গিয়ে বুক কাঁপবে না তোর? কলিজা ছিঁড়ে যাবে না? গলা ভেঙে কান্না পাবে না? শরীর অবশ হয়ে আসবে না? যদি তাই হয়, তবে ছেড়ে দে। ছেড়ে দে এ শহর, প্রয়োজনে এ দেশ। পালিয়ে বেড়ালেও একসাথে বিশ্বাস, ভরসা, ভালোবাসা নিয়ে পালা। প্রিয় মানুষটার চোখে ঘৃণা দেখার চেয়ে মরণ ভালো। পারবি না ওই অবিশ্বাস করার চেহারা মেনে নিতে? পারবি তো সুস্থ মানুষটার ওই পরিণতি করে নিজেকে মাফ করতেন? কি এমন হবে? মৃত্যু। এই দুর্বিষহ জীবনের চেয়ে মৃত্যু কি শ্রেয় নয়? নন্দিতা ধপ করে মেঝেতে বসে পড়ল। কাঁপতে থাকা 2 হাঁটুর মাঝে মুখ গুজে রইল কিছুক্ষণ। অতঃপর শব্দ করে পাগলের মতো কেঁদে উঠল। শেষবার এমন কান্না সে বাবা মাকে খাটিয়ায় উঠিয়ে নিয়ে যাওয়ার দিন কেঁদেছিল।
এরপর অনেকগুলো মাস হলো, কান্না আসলেও কাঁদেনি কখনো। মন খারাপ হলেও হেসেছে, কষ্ট পেলেও হেসেছে, অভিমান হলেও হেসেছে, রাগ হলেও হাসি দিয়ে ভুলেছে। কারণ মা বলেছিল, হাসির মাঝেই জীবনের সব সমস্যার সমাধান। আচমকা এলোমেলো পায়ে নন্দিতা এগিয়ে গেল আয়নার সামনে। চোখে জল, দৃষ্টি নুজ, কপালে বিন্দু বিন্দু ঘাম, সারা মুখ জুড়ে আতঙ্ক। আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাতের তালু দিয়ে নিজের ভেজা চোখ মুছল সে হম্বিতম্বি করে। অতঃপর আয়নার দিকে তাকিয়ে আচানক হিহি করে হাসতে শুরু করলো। হাসতে হাসতেই চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে তার। তবুও হাসি না থামিয়ে বারবার বাচ্চাদের মতো চোখ মুছছে সে। আর বিড়বিড়িয়ে বলেছে, আমি তো হাসছি। দেখো মা, আমি অনেক হাসছি। তুমি তো বলেছিলে হাসলে সব সমস্যার সমাধান জয় যায়। সব সমস্যার সমাধান নাকি এই মুখের হাসি। এটা দিয়ে সবকিছু জয় করা যায়, জীবনে জিতে যাওয়া যায়। এই দেখো আমি হাসছি তো, খুব করে হাসছি। তাও কেন আমি আমার জীবনের এই সমস্যার সমাধান পাচ্ছি না? কেন আমি পারছি না এই চক্রান্ত থেকে নিজের মানুষটাকে বাঁচাতে? কেন পারছি না আমি সুন্দর একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে? তুমি মিথ্যুক। কিছু জানো না তুমি। তুমি আমাকে মিথ্যা বলেছ, মা। হাসি দিয়ে কিচ্ছু করা যায় না। আমি হাসব না আর। কখনো হাসব না। নন্দিতার আহাজারি বন্ধ চার দেয়ালের মাঝে প্রতিধ্বনিত হতে থাকলো শুধু। কেউ জানলো না, কেউ শুনল না হাসতে জানা মেয়েটা কতটুকু কষ্ট বুক পেতে নিয়েছে। কতটুকু ওজন তার বুকে চেপে বসেছে শেকড় গেথে। কেউ বুঝল না, দুঃখ লুকাতে হাসতে জানা মেয়েটা আজ আর দুঃখ লুকাতে পারল না। নন্দিতা যখন আয়নার সামনে দাঁড়িয়ে বিলাপে মত্ত, ফোনের স্ক্রিন জ্বলে উঠল সে সময়। আতঙ্ক নামে সেভ করা 1 নম্বর থেকে গোটা গোটা অক্ষরে ভেসে উঠল এক বার্তা। সময় ফুরালে জীবনও ফুরাবে। আজ রাত ঠিক 12টা পর্যন্ত সময়। মেডিসিনের প্যাকেট থেকে প্রথম মেডিসিনটা খাওয়ালে ঘুমে ঢলে পড়বে। এরপরই ইনজেকশনের মাধ্যমে ব্লাড প্রবেশ করাতে হবে শরীরে। ব্যথা যাতে না করে তাই ঘুমের মধ্যেই দ্বিতীয় ওষুধটা খাওয়াতে হবে। ঠিক 1 সপ্তাহ পরে অ্যাডভোকেট দুর্জয় আহসানের শরীর থেকে ব্লাড কালেক্ট করার জন্য লোক পাঠানো হবে। রিপোর্টে যদি HIV পজিটিভ না আসে, তাহলে বাকিটা আপনি ভালো জানেন। সময় মনে আছে তো? ঠিক রাত 12টা। অজানা এক টানে নির্দিষ্ট সময়ের থেকে বেশ খানিকটা সময় আগেই বাড়ি ফিরেছে দুর্জয়। ঘরে ঢুকতেই নন্দিতার অগোছালো চেহারা ফিকে হাসির দিকে সন্দিহান চোখে তাকায়। হাতে করে নিয়ে আসা কয়েকটা রজনীগন্ধা স্টিক টেবিলের উপর রেখে আর চোখে নন্দিতার দিকে তাকায়। নন্দিতা যেন একটা ঘোরের মধ্যে আছে, ধীরে সুস্থে ভাঁজ করছে হাতে থাকা কাপড়গুলো। অথচ তার ধ্যান, জ্ঞান অন্যত্র। দুর্জয়ের সবচেয়ে বেশি অবাক হলো নন্দিতার সামনে ফুলগুলো রাখতেও তাকে বিচলিত হতে না দেখে। সেদিনের পর থেকে রোজই ফেরার পথে কোনো না কোনো ফুল হাতে নিয়ে ফিরে দুর্জয়। তবে নন্দিতার সামনে ভাবখানা এমন ধরে যেন এই তাজা ফুলগুলো শুধুমাত্র ফুলদানিতে সাজানোর জন্যই। অথচ এত বছরে ফুলদানিতে তাজা ফুল রাখার প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চুপ নন্দিতা হাতের কাপড়গুলো গুছিয়ে রেখে 1 গ্লাস ঠান্ডা জল এনে রাখল টেবিলে। দুর্জয় তখন হাতের ঘড়িটা খুলে শার্টের বোতামগুলোতে হাত দিয়েছে। বাম হাতের আঙ্গুল দিয়ে উপরের 2টা বোতাম খুলে তীক্ষ্ণ নজরে পরখ করল নন্দিতার বিধ্বস্ত, তাণ্ডবের পর ক্লান্ত, অবসন্ন মুখের দিকে। ধরনীর সব নিয়ম পাল্টে আছে মুখে, তবে কি মেঘ জমেছিল। বর্ষা নেমেছিল। ব্যস্ত আঙুল থেমে গেল সেখানেই। ক্লান্ত শরীরটা একটু ঝিমিয়ে যাওয়া কণ্ঠে যেন বলে উঠল, তোমাকে তার প্রয়োজন, বড্ড প্রয়োজন। মেঘলা আকাশের দক্ষিণা বাতাসের ছোড়ো ছোড়ো শব্দ করার মতো করে আদরমাখা এক কণ্ঠে দুর্জয় বলল, এদিকে এসো তো একবার। নন্দিতা এগোলো। বড্ড নিশ্চুপ, অপরাধী কদম ফেলে কয়েকটা পা এগোলো। তাতে বোধ হয়ে দুর্জয়ের খুব একটা পোষালো না। তাই আবারও আগের মতো আদর মাখানো ধীর কণ্ঠে বলল, আরও একটু এগিয়ে এসো, যেন পালাতে গেলে ধরতে পারি। ভীষণ মন খারাপের মাঝেও দুর্জয়ের কথা শুনে হেসে দিল নন্দিতা। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, এত কাছাকাছি ডাকছেন, মতলব কি? এই ধরো, শেষে কয়েকটা চুমু খাবো। খুব বেশি হলে নরম চামড়ায় খানিকটা ধস্তাধস্তি হবে। আর আর দুর্জয় ভ্রু উঁচিয়ে তাকিয়ে সাথে সাথেই নামিয়ে নিল চোখ। এলোমেলো দৃষ্টি ফেলে বিড়বিড়িয়ে বলল, কি মেয়ে রে বাবা! কোথায় ভাবলাম লজ্জা পেয়ে পালাতে চাইবে, উল্টে আমাকে এই ঘর ছেড়ে পালানোর জোগাড় করছে। নিড মোর প্র্যাকটিস। নন্দিতার শেষোক্ত কথাটুকু শুনে ভ্রু উঁচিয়ে তাকালো দুর্জয়। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কিসের প্র্যাকটিস? নন্দিতা ততক্ষণে বিছানায় ভাঁজ করে রাখা কাপড়গুলো হাতে তুলে আলমারির দিকে এগিয়েছে। আলমারির তাকে কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে হালকা হেসে বলে ওঠে, ফ্লার্টিং স্কিল একেবারেই ভালো না আপনার। লজ্জা পাওয়া তো দূর, উল্টে মারধর খেয়ে যেতে পারেন মেয়েদের হাতে। ফিকে হেসে নন্দিতা পিছু ফিরতে গিয়ে আচমকা আবিষ্কার করল দুর্জয়কে। এলোমেলো পোশাক,
অগোছালো চুল, একটু উগ্র চাহনি আর অন্যরকম এক ভঙ্গিমা নিয়ে একদম তার সামনে দাঁড়িয়ে মানুষটা। নন্দিতা প্রথমে ভেবেছিল আলমারিতে কিছু প্রয়োজন তার, তাই পাশ কাটিয়ে সরে যেতে গেলে হাত দিয়ে বের দিয়ে ধরে দুর্জয় একইভাবে অন্য পাশ ঘিরে হাত রাখে আলমারিতে। দুই হাতের মাঝে বন্দি নন্দিতা ঠিক অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে। ফালফাল দৃষ্টিতে তাকিয়ে বলে, এভাবে। নন্দিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল রাখে তার দুরন্ত ঠোঁটের ওপর। অতঃপর মোহনীয় এক কণ্ঠে বলে, পার্টি ক্লাবে অর্ধনগ্ন মেয়ে দেখেও আমার শরীরে এত শিহরণ বয়ে ওঠেনি কখনো, যতটা আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখলে হয়। রংচঙে মাখা অতিমাত্রায় সুশ্রী কোনো ঠোঁট আমাকে এত পরিমাণে কখনো টানেননি যতটা আপনার ওই জিভে ভেজা প্রলেপ বিহীন ঠোঁট টানে। দামি কোনো পারফিউমের গন্ধে কখনো এত আসক্ত হয়নি যতটা আপনার শরীরের নিঠুর নিরাসের মেয়েলি গন্ধে হয়েছে। আপনার কাছে এলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়, আপনাকে একান্ত করে পেতে ইচ্ছে হয়, আপনার সর্বাঙ্গে আমার, শুধুমাত্র আমার একান্ত আধিপত্যের খেলায় মত্ত হতে মন চায়। বৃষ্টি অপছন্দ করা আমি আপনাকে বৃষ্টির মাঝে পেয়ে বৃষ্টিকেও ভালোবাসতে মন চায়। আর আমাকে কিছু ভাষা চোখেরও হয়। মুখ কেন এত ভারী অনুভূতির বোঝা একা বইবে? যদি বলি চোখের ভাষা আমি বুঝি না, দরকার নেই। কিছু জিনিস আমার বাচ্চা কাচ্চাদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য রেখে দিন। আপনার একার বাচ্চা কাচ্চা? তাহলে কি বলতে চাইছেন আপনারও বাচ্চা পয়দা কি আপনি একাই করবেন নাকি? আপনার একার হলো কিভাবে তাহলে? না, দুজনে মিলে করব। চলুন প্রসেসিং শুরু করা যাক। আজকে মাথায় একটা পাকা চুল পেলাম, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি মনে হয়। জলদি শুরু করা উচিত আমাদের। নন্দিতা চোখ বড় বড় করে তাকায় দুর্জয়ের দিকে। অতঃপর নিজেকে মুক্ত করার চেষ্টা করতে করতে বলে ওঠে, আপনি এতটা অশ্লীল জানা ছিল না। বউয়ের কাছে অশ্লীল বলে কিছু নেই। দুনিয়ার সবচেয়ে অশ্লীল কাজটাও বউয়ের সামনে ঘটিয়ে ফেলা যায় নির্দ্বিধায়। ছি, নির্লজ্জ মানুষ একটা। প্রমাণ করি। ছটফট না করে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। একটু নড়াচড়া করলে সোজা বিছানায় ফেলে পিষে দেব। নন্দিতা একেবারে স্ট্যাচু বনে যায়। তা দেখে দুর্জয় মাকা হেসে আলতো করে ঠোঁট ছয় নন্দিতার কপালে। মৃদু কেঁপে ওঠে নন্দিতা। খামচে ধরে দুর্জয়ের টি শার্টের বাহু। ঠোঁটের বাঁকা হাসি বহাল রেখে দুর্জয় এবার মুখ নামিয়ে আনে নন্দিতার মুখে কাছে। তার উষ্ণ ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে দুর্জয়ের বুকে। শিহরণে চোখ বুজে গেলে নন্দিতা। তা দেখে ঠোঁটের কোণের হাসি চওড়া হয় দুর্জয়ের। সাথে সাথে মুখ নামিয়ে ঠোঁট ছয় নন্দিতার লাজের রাঙা নাকের ডগায়। অতঃপর কানের কাছে মুখ নিয়ে মৃদু সুরে বলে ওঠে, বাকিটুকু রাতের জন্য তোলা থাকলো, পুষিয়ে দেব। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা মুখ গুজল দুর্জয়ের বুকে। ধক ধক করে স্পন্দিত হওয়া শক্ত পুরুষালী বুকের খোলা অংশে গিয়ে ঠেকল তার নাক। শারীরিক উন্মত্ততা আরও খানিকটা বাড়ল বই কমল না। বড্ড ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে নন্দিতা। তা দেখে দুর্জয় বাঁকা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, কন্ট্রোল, কন্ট্রোল মিসেস হাসান। আগে খাবারটা খাই, তারপর নাহ ডেজার্ট হিসেবে আপনাকে। নন্দিতা ছুটে পালাতে চাইল, কিন্তু শক্ত পুরুষালী বাহুর মধ্যখানে আটকে পড়ে শরীরের সমস্ত শক্তি দিয়েও কুলিয়ে উঠতে পারল না। অবশেষে মুখ উঁচু করে ঠোঁট উল্টে তাকালো দুর্জয়ের দিকে। দুর্জয় এই সুযোগে নন্দিতার নাকের সাথে নাক ঘষা দিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, পা দুটো আমার পায়ের উপর রাখুন। আসুন, আমি সুন্দর করে পৌঁছে দিই আপনাকে। নন্দিতা তাই করল। তার নরম পা দুটো এক এক করে রাখল দুর্জয়ের ভারী লম্বা চওড়া পায়ের উপর। ভীষণ কৌশলে দুর্জয় পাকড়াও করল নন্দিতার বাঁকানো মৃদু মেদযুক্ত কোমর। অতঃপর এক পা করে এগিয়ে গেল ডাইনিংয়ের দিকে। সাথে এগুলো তার পায়ে ভর দেওয়া নন্দিতাও। সবকিছু ভুলে নন্দিতা ডুবে গেল দুর্জয়ের অনাবিল ভালোবাসার সাগরে, যেখানে ভালোবাসি বলার প্রয়োজন হয় না, অথচ কি দারুণ ভাবে ভালোবাসা যায়। যেখানে পাশে আছি বলা হয় না, অথচ পাশে থেকে যাওয়া যায়। যেখানে ভালো থাকতে বলা হয় না, ভালো রাখা যায়। সামনে সাজানো 8 রকমের ভর্তা আর সেই ছোটবেলার মতো করে রান্না করা পাতলা ডাল দেখে নস্টালজিক অনুভূতিতে বুঁদ হয়ে পড়ল দুর্জয়। ছটফটে হাতে ভাতের প্লেট এগিয়ে নিল নিজের দিকে। অতঃপর পরনের সাদা ফুল হাতা শার্টের দিকে এক পলক বিরক্ত চোখে তাকালো। নন্দিতা বুঝল তার মনের কথা। তাই তো এগিয়ে এসে শার্টের হাতার বোতাম দুটো খুলে দিয়ে এবার এগিয়ে নিল বুকের কাছে। সাদা শার্ট দাগ লেগে যাওয়ার ভয়ে শার্টটা খুলে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এগোয় সে। তা দেখে দুষ্টুমি কণ্ঠে দুর্জয় বলে ওঠে, এখনই জমা কাপড় খোলাখুলির তারা আপনার, মিসেস হাসান। ঘোড়ার গলায় যেমন লাগাম থাকে, আপনার মুখেও এমনটা থাকা দরকার ছিল। প্রয়োজন মতো টেনে ধরা যেত। মুখে বলছেন লাগাম টানার কথা, এদিকে টানাটানি করছেন আমার বেচারা শার্ট নিয়ে। ভেরি ব্যাড। নন্দিতা ততক্ষণে পুরো শার্টটা খুলে ওয়াশিং ব্যাগে রেখে এলো। অতঃপর গলা খানিকটা চওড়া করে বলে উঠল,
এখন খেয়ে আমাকে উদ্ধার করুন মিস্টার। দুর্জয় আর চোখে নন্দিতার দিকে তাকায়। তার বিরক্ত মাখা চেহারা দেখে ঠোঁট কামড়ে হেসে খবর দিকে মনোনিবেশ করে। নন্দিতাও পাশে চেয়ার টেনে বসে নিজের প্লেট নিয়ে বেগুন ভর্তা, আলু ভর্তা, কুচো চিংড়ি ভর্তা, ডিম ভর্তা, ইলিশ মাছ ভর্তা, চিকেন ভর্তা, ডাল ভর্তা আর ভেজ ভর্তা দিয়ে সাজানো প্লেট থেকে একে একে সবগুলো ভর্তা দিয়ে ভাত মেখে খেতে শুরু করে দুর্জয়। সাথে পাতলা ডাল। ছোটবেলার স্মৃতিগুলো একে একে যেন জীবন্ত হয়ে পড়ে তার চোখের সামনে। অভাবের সংসারে রোজ দিন মাছ মাংস আনার সামর্থ্য ছিল না আশরাফ সাহেবের। সামান্য একজন বেতনের স্কুল টিচার। অগাধ সম্মান পেলেও পকেটের বেতনটা ছিল বেশ কম। তার উপর শহরের দ্রব্যমূল্য বৃদ্ধি, ঘর ভাড়া, দুই ছেলের পড়াশোনার খরচ চুকিয়ে মাসে টেনে টুনে 2-3 দিন মাছ মাংস আনার সামর্থ্য তার হতো। বাকি দিনগুলো এমন পাতলা ডাল আর ঝাল ঝাল ভর্তা দিয়েই কাটত। এতে অবশ্য তারা বেশ সুখী ছিল। আহামরি কোনো চাহিদা তাদের দুই ভাইয়ের কারোরই ছিল না। ফলে ছোট এই সংসারটা টেনেটুনে বেশ ভালোই চলত। এরপর ধীরে ধীরে আশরাফ সাহেবের বয়স হলো আর সংসারের হাল ধরতে শুরু করলো দুর্জয়। কয়েক বছর বাদে তুহিনেরও বিদেশের স্কলারশিপ কনফার্ম হয়ে গেল। এরপর থেকেই ধীরে ধীরে সংসারের হাল ফিরল তাদের। কিন্তু হারিয়ে গেল শৈশব। হারিয়ে গেল টেনেটুনে মাস শেষে মাংস ভাত খাবার আনন্দ। হারিয়ে গেল রোজ মারামারি করে খাবলা মেরে ভর্তা চুরি করে পালানোর দিন। এরপর থেকে রোজই মাছ মাংস হয়, কিন্তু ভর্তা খাওয়ার আমেজ আর রইল না। খাওয়ার টেবিলে বসেই কেমন যেন তন্দ্রা লেগে এলো দুর্জয়ের। ঘুমে ঢুলু ঢুলু চোখ রুখে রাখা দেয়। খাওয়া তখন তার প্রায় শেষ। বেসিন থেকে হাত ধুয়ে রুমে ঢুকে পড়ল। দুর্জয়কে এমন এলোমেলো পা ফেলে রুমে ঢুকতে দেখে আচমকা নন্দিতার মনে পড়ে গেল কিছু। ডালের বাটিতে সে ঘুমের ওষুধ মিশিয়েছে। ভাবনাটুকু মাথায় আসতেই আবারও খোলা হয়ে পড়ল তার চোখ। অসার মনে খানিকটা সময় চুপচাপ বসে রইল সে। মনে চলছে হাজারো দ্বিধা দ্বন্দ্ব। চলছে হারানোর ভয়। সে যেন মাঝদরিয়ায় আটকে পড়া এক নৌকার যাত্রী। ফেরার কোনো পথ নেই। ডুবতেই হবে। খাবারটুকু আর তার গলা দিয়ে নামল না। মনটা বড্ড লোভী হয়ে পড়েছে আজ। এমন ভালোবাসা পেয়ে হারানোর স্পর্ধাকে বা দেখাতে পারে। রুমে ঢুকে দুর্জয়ের কাছে এগিয়ে যেতেই হাতছানি দিয়ে তাকে কাছে ডাকে সে। অতঃপর ঘোরের মধ্যে থেকে জড়ানো কণ্ঠে বলে ওঠে, এত আয়োজন করে আমি তো ভাবছিলাম বিষ মেশাবে আমার খাবারে, কিন্তু তুমি তো ঘুমের ওষুধ মিশিয়েই খান্ত। নন্দিতা চট করে দূরে সরে যায়। দুর্জয় কি তবে বুঝে ফেলল সে ঘুমের ওষুধ মিশিয়েছে? সে কি জেনে গেছে সবকিছু? এবার কি তবে তাকে ভুল বুঝবে সে? পেয়েও কি এবার হারিয়ে ফেলবে সে দুর্জয়কে? মধ্যরাত। রুমের ড্রিম লাইটের আলোয় স্পষ্ট দুর্জয়ের মুখ। এলোমেলোভাবে শুয়ে আছে বিছানায়। নন্দিতা সেই থেকে একঠায় বসে তাকিয়ে তার দিকে। কি যেন এক ভাবনা চলছে তার মাথায়। মূলত ভয় পাচ্ছে। না পাওয়া জিনিস হারানোর চেয়ে পেয়েও হারানোর ব্যথা দের বেশি। দুর্জয় কি তবে তার সাথে ছলনা করল? তার মতো তাকেও ছলনা করে মাতো দিল এই খেলায়। এত নিখাদ অনুভূতির ঝড় শুধুই যে ছলনা, এটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে তার। কিন্তু ঘোরের মাঝে দুর্জয়ের বলা কথাগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে তবে? নিস্তব্ধ রজনীর সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকছে নন্দিতার চিন্তার প্রহর। অবশেষে হাত ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। সন্ধিহান চোখে পুরো ঘরে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করলো হিডেন ক্যামেরা, যার দ্বারা শত্রুপক্ষের পক্ষে খুব সহজে তাদের উপর নজরদারি সম্ভব হচ্ছে। কিন্তু বরাবরের মতোই হতাশ হয়ে আলমারির দিকে এগিয়ে গেল সে। চেঞ্জ করার কাপড় নেওয়ার বাহানায় খুব সন্তর্পণে কাপড়ের মধ্যে টুকিয়ে নিল দুটো ব্লাডের স্যাম্পল, যেটা আজ আর বিগত দিন এসেছিল। সাথে নিল একটা ইনজেকশনের সিরিঞ্জ। শিকদাররা যতই ধুরন্ধর হোক, ওয়াশরুমে ক্যামেরা লাগানোর মতো নিজ কাজ অন্তত করবে না। সেই ধারণায় বদ্ধপরিকর হয়ে নন্দিতা ওয়াশরুমে ঢুকে হাঁপ ছাড়ল। ওয়াশরুমের মধ্যে থাকা বেসিনের ক্যাবিনেটের গায়ে ঠেস দিয়ে একে একে সাজিয়ে নিল তার সকল পরিকল্পনা। তাড়াহুড়ো না করে লম্বা একটা শ্বাস নিয়ে আস্তে ধীরে নন্দিতা হাতে তুলে নিল একটা ব্লাড স্যাম্পেলের টিউব, যেটাতে বড় বড় করে লেখা 6 সংখ্যাটা। অর্থাৎ এটা কালকের স্যাম্পলটা। এই রকম নামারিং করে সবগুলো টিউব একে একে সে সাজিয়ে রেখেছিল। বেসিনের ট্যাপটা আলতো করে ছেড়ে দিল নন্দিতা। সেই সাথে 6 নম্বর টিউবটা খুলে তাতে সংরক্ষণ করা ব্লাড স্যাম্পলটা আস্তে আস্তে ফেলে দিল বেসিনের সিঙ্কে। ট্যাপ হতে প্রবাহমান পানির সাথে ধীরে ধীরে মিশে গেল সেই রক্ত। অতঃপর সাদা পানির ফোয়ারা লালে রঞ্জিত হয়ে ভরে গেল সাদা সিঙ্কে। এরপর ধীরে ধীরে এগিয়ে গেল ড্রেনেজের দিকে। নন্দিতা আস্তে আস্তে পুরো ব্লাডটুকু ফেলে ভালো করে ক্লিন করে নিল টিউবটা। ক্যাবিনেটের উপরে রাখা হ্যান্ডওয়াশ দিয়ে বারবার করে পরিষ্কার করলো টিউবের ভেতরের অংশ। এরপর স্যানিটাইজার দিয়ে বার কয়েক স্যানিটাইজ করে বন্ধ করলো বেসিনের ট্যাপ। সদ্য খোলা ইনজেকশনের সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে আছে নন্দিতা। মনের মাঝে চলছে হাজারো দ্বিধাদ্বন্দ্বের পসরা।
শিকদারদের কাজে হাত ঢোকানোর ফল যে কত ভয়ানক হতে পারে এটা নন্দিতার চেয়ে ভালো আর কে বা জানে। যার জন্য আজ সে অনাথ, তাদের রূপ দেখার আর কি বা বাকি থাকে। তারা যদি একবার জানে কত ভয়ানক একটা বেইমানি সে করতে চলেছে শিকদারদের সাথে, তবে দুর্জয়ের গোটা পরিবার সহ তাকেও শেষ করে দিতে একটাবার হাত কাঁপবে না তাদের। যে হাত অস্ত্র ধরে ধরে কালশিতে, যে হাত খুনের রক্তে লালচে হয়ে গেছে, সেই হাতে মায়া আশা করা নির্বুদ্ধিতা ব্যতীত আর কিছু না। শিকদারদের অবৈধ সব কাজের একে একে খোঁজ পেয়ে যাচ্ছে দুর্জয়, আর তাই তো তাকে বদনাম করার এত পরিকল্পনা তাদের। হাতের কাছে কিছু না পেয়ে গলায় পেঁচানো ওড়নাটা খুলে নেয় নন্দিতা। 2 পাট করে সেটা দিয়ে শক্ত করে বেঁধে দেয় বাম হাতের কনুইয়ের উপরে বাহুতে। অতঃপর অনভিজ্ঞ হাতে হদিশ করতে থাকে হাতের শিরার। ফুলে ওঠা শিরার দেখা মিললেও নিজের শরীর থেকে ইনজেকশনের মাধ্যমে ব্লাড সংগ্রহ করা রীতিমতো একটা চ্যালেঞ্জিং কাজ। দক্ষ হাত ছাড়া কখনোই সম্ভব নয় যা। ওয়াশরুমের মধ্যে পায়চারি করতে করতে নন্দিতা ভাবনায় মত্ত হলো। তার শরীর থেকে ব্লাড নিয়ে এই টিউব ভর্তি করতে হবে যেকোনোভাবে। কিন্তু কিভাবে করবে মাথায় আসছিল না। পায়চারি করতে করতে আচমকা নন্দিতার নজর গেল ওয়াশরুমের ভেন্টিলেশন জানালার দিকে। কাঁচ দিয়ে বানানো সাইডিং জানালা থেকে বহু কষ্টে একটা কাঁচ নামিয়ে আনল সে। অতঃপর ধপাস করে সেটা ফেলে দিল ওয়াশরুমের মেঝেতে। গভীর ঘুমে থাকার ফলে এটুকু শব্দের যে দুর্জয়ের ঘুম ভাঙবে না, এটা তার বেশ ভালো করেই জানা। টেনশনের রীতিমতো ঘেমে চুপচুপে অবস্থা নন্দিতার। কপালে জমা হওয়া বিন্দু বিন্দু ঘাম গাল বেয়ে কলা পেরিয়ে পরনের জামায় এসে মিশছে। আর নন্দিতা একের পর এক কাজ করে যাচ্ছে তাড়াহুড়ো করে। ভাঙ্গা কাচের একটা তীক্ষ্ণ সরু গলি হাতে তুলে নিল নন্দিতা। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে 2 চোখ বন্ধ করে সেটা দিয়ে টান মারল বাম হাতের তালুতে। না চাইতেও তীব্র চিৎকার দিয়ে ব্যথায় কোকিয়ে উঠল সে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কবজি ধরে চোখ বুজে হিসহিসিয়ে উঠল যন্ত্রণায়। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে তাড়াতাড়ি এগিয়ে গেল বেসিনের পাশে কেবিনেটের উপর রাখা সেই ছোট টিউবটার দিকে। গলগল করে বের হওয়া রক্তের রাঙা হাতটা উঁচু করে ধরল সেই টিউবের উপর। 1 ফোঁটা 2 ফোঁটা করে রক্ত পড়ছে সেই টিউবের মধ্যে। সময়ের সাথে ধীরে ধীরে সেই রক্ত দিয়ে পূর্ণ হলো শিশিটা। ব্যথায় নন্দিতার শরীর ছেড়ে দেওয়ার জোগাড়। তবুও দেয়ালে ঠেস দিয়ে নিজেকে ধরে রাখার যথাসাধ্য চেষ্টা করছে সে। শিশিটা পূরণ হয়ে গেলে ওড়নাটা বাহু থেকে খুলে জড়িয়ে নেয় হাতের ক্ষত অংশে। এই মুহূর্তে ড্রেসিং করার মতো সময় তার হাতে নেই। 12টা বাজতে আর ঠিক 10 মিনিট মতো বাকি। এক হাতে কোনোরকম ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা একটা ড্রেস পরে রুমে ঢোকে নন্দিতা। ইচ্ছে করেই একটা কাপড় বেশি নিয়ে গিয়েছিল সে যাওয়ার সময়, যাতে সেটা রাখার বাহানায় আলমারি খুলতে পারে, আর সেই সুযোগেই ব্লাড স্যাম্পেলটা রেখে দেবে জায়গা মতো, যেন ভিডিও ফুটেজ দেখেও কেউ সন্দেহ করতে না পারে। সাজানো পরিকল্পনামাফিক আলমারি খুলে ড্রেস রাখার বাহানায় শব্দ ভর্তি করা ব্লাডের শিশিটা কাপড়ের মধ্যে থেকে সরিয়ে রেখে নেয় ডান হাতের মুঠোয়। অতঃপর কাপড়ের ভাঁজ সরিয়ে নতুন একটা সিরিঞ্জ নিয়ে আলমারি বন্ধ করে এগিয়ে যায় দুর্জয়ের কাছে। বেঘরে ঘুমাবো দুর্জয়ের এলোমেলো চুলগুলো অগোছালোভাবে ঢেকে রেখেছে তার চোখের অর্ধেকটা। আলতো হেসে চুলগুলো কপাল থেকে সরিয়ে দেয় নন্দিতা। অতঃপর মলিন কণ্ঠে বলে ওঠে, আপনাকে খুন করতে গিয়ে ভালোবেসে নিজে খুন হলাম। আপনার চোখে ঘৃণা দেখার চেয়ে খুন হওয়াও যে সুখের, মিস্টার সাইলেন্সার। অন্ধকার ঘরে একটা মাত্র ক্ষীণ আলো। সেই আলোয় অস্পষ্ট একটা মুখ নিশ্চল দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। বিগত 30 মিনিট ধরে একইভাবে তাকিয়ে রয়েছে সে মোক্ষম সময়ের অপেক্ষায়। পাশের ঘরে চলছে বিলাসবহুল ওয়াইন পার্টি, যার হোস্ট সে নিজেই। নিজের জিতের খুশিতে দেওয়া এই পার্টিতে উপস্থিত বেশ কিছু লোক, যারা প্রত্যেকে তাকে সাহায্য করেছে অ্যাডভোকেট দুর্জয় আহসানকে হারাতে। শুধুই হারাতে নয়, বরং তাকে বরবাদ করে দিতে। দুর্জয়ের আগামী দিনগুলোর কথা ভাবতে ভাবতে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার। চেয়ারের হাতলে আঙুল ঘোরাতে ঘোরাতে ভাবলেশহীনভাবে বলে ওঠে, তোর ঘরওয়ালি দিয়েই তোর ঘর পোড়ালাম। আমার পাপের সাম্রাজ্যে হাত বাড়ানোর দুঃসাহসের তোর সবকিছু তছনছ করে দিলাম। তীব্র এক হাসির ঝংকারে কেঁপে ওঠে ঘরের প্রতিটা দেয়াল। অজ্ঞাত ব্যক্তিটা হাসতে হাসতেই চেয়ার ছেড়ে ওঠে। আলো ছায়া পরিবেশে একটা লোহার চেয়ারের সাথে বেঁধে রাখা জরাজীর্ণ এক নারী দেহের সামনে গিয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, এখনো সময় আছে, সবকিছু আমার হাতে তুলে দে, না হলে এর চেয়ে করুণ পরিণতি করব তাদের। লোকটার কথার পিঠে ক্লান্ত এক কণ্ঠস্বর রুদ্ধশ্বাসে বলে ওঠে, আখেরি জামানার ফেরাউন তুই, সব পেয়ে গেলেও কাউকে বাঁচতে দিবি না তুই। তোর মতো জানোয়ারের পরিণতি দেখার মতো হায়াত আমাকে দিও খোদা। আপনার রক্তে আমি মিশে গেলাম, মিস্টার সাইলেন্সার। মানুষের দেহ মিশে একাকার হয়, আর আমরা রক্তে মিশে। আমাকে আপনার থেকে আলাদা করার সাধ্য আর কারোর রইল না। দুর্জয়ের নাকের সাথে নাক ঘষে ধীর কণ্ঠে বলে উঠল নন্দিতা।
অতঃপর আস্তে ধীরে দুর্জয়ের বাম বাহুতে ফোটানো ইঞ্জেকশনের সিরিঞ্জটা বের করে নিয়ে চলে গেল ওয়াশরুমে। অগোছালো ওয়াশরুমের সিঙ্কের উপর রাখা সেই শিশিটা, যেখানে আসল ব্লাড স্যাম্পল আছে। নন্দিতা আর সময় অপচয় না করে ফেলে রাখা সিরিঞ্জে সেই আসল ব্লাড স্যাম্পলটা ভরে পুশ করল নিজের শরীরে। ঠোঁটে তার ক্ষীণ হাসি, শরীরে অদ্ভুত রকমের কঠোরতা, হাতে বাঁধা ওড়নাটা রক্তে ভিজে একাকার। পরোয়া করল না নন্দিতা। এই শেষ রাতটুকু সে একটুও অপচয় করতে চায় না। পুরোটুকু সময় দুর্জয়কে লাগবে তার। তার গায়ের গন্ধ, তার লোমশ বুকের রোম, তার সিগারেট পোড়া খসখসে ঠোঁট, এলোমেলো চুল সবটুকু লাগবে তার। তীব্র আসক্ত কোকেনের মতো আজ সে তার আসক্তি মেটাবে। এরপর যদি না পায়, একটা রাত তার গোটা জীবনের সম্বল যে। সিঙ্ক থেকে সবকিছু ক্লিন করে রুমে ফিরে এলো সে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। দুর্জয়ের উন্মুক্ত লোমশ বুক খুব করে টানল তাকে। দুনিয়া ভুলে লুটিয়ে পড়ল সেই বুকে। সাথে সাথে ডান হাত বাড়িয়ে নিভিয়ে দিল ঘরের সবগুলো লাইট। ঘুটফুটে অন্ধকার রাতের জানালা থেকে বয়ে আসা ফিনফিনে বাতাসে দুর্জয়ের শরীরের সবটুকু প্রাণ নাক ডুবিয়ে টেনে নিল সে নিজের মাঝে। সাথে সাথেই ডুকরে কেঁদে উঠল নন্দিতা। দুই হাতের আঁচলায় দুর্জয়ের মুখে তুলে নিয়ে ভারী কণ্ঠে বলল, আমি কেন কিছু পেলাম না? কেন নিয়তি আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য এত ষড়যন্ত্র করে? ছোট এই জীবনে যেটুকু পেয়েছি সেটুকুই তো ভালোবেসে গ্রহণ করেছি। তবুও কেন তার আমার জিনিসের প্রতি এত নজর? আমার সুখের নিয়তির এত কেন হিংসে? কেন আমার বলতে কেউ থাকে না কখনো? যাকেই পেয়েছি, ভাগ্য আমাকে বারবার হারিয়ে দিয়ে তাকে কেড়ে নিয়েছে আমার থেকে। আমি তোমাকে ভালোবাসি, নিজেকে মৃত্যুর নামে লিখে দিয়ে তোমার প্রাণ ভিক্ষা চাওয়ার মতো করে ভালোবাসি। ক্লান্ত অবসন্ন শরীরটা ধীরে ধীরে লুটিয়ে পড়ল গভীর ঘুমে। প্রিয়তমের বুকের উষ্ণতা নাকি গভীর ক্লান্তিকে জানে, তাকে আর জাগ্রত রাখতে পারল না। খোলা জানালার পর্দার ফাঁক থেকে ভেসে আসা চন্দ্রানী আলীর একটা ছটা এসে পড়ল এক মায়াবী মুখে। যার ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটুকু তাকে করে তোলে অনন্য। যার সবটুকু লুটিয়ে দেওয়া ভালোবাসা তার প্রেমিক পুরুষকে করে তোলে ভাগ্যবান। মানুষ ভাগ্যবতী নারীর গল্প জানে শুধু, অথচ কোথাও এক ঘুমন্ত ভাগ্যবান পুরুষের গল্প কেউ জানল না। জানল না সেই পুরুষ নিচেও শুধুমাত্র প্রকৃতির সাক্ষী এক পবিত্র নারীর আত্মদানের, তার ভালোবাসার। বিলাসবহুল ঘরের কাচের খোলা ফটক ভেদ করে সূর্যের আলো তেজাভাবে পড়েছে দুর্জয়ের মুখের উপর। অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার। বুকের উপর ভারী ওজনের কিছু একটা অনুভব হলেও চোখ খোলা বেশ যন্ত্রণার ঠেকল তার। বাম হাতেও ব্যথা ভীষণ। মনে হচ্ছে যেন একেবারে অবশ হয়ে আছে হাতটা। বহু কষ্টে চোখে মেলল দুর্জয়। পুরো শরীরটা কেমন যেন চিম ধরে আছে। মস্তিষ্কে চাপ দিয়ে কালো রাতের কথা মনে করতে করতে উঠতে গিয়ে নিজের বুকের উপর আবিষ্কার করল নন্দিতাকে। নন্দিতাকে এতটা কাছে দেখে ঠোঁট এলি হাসল সে। মাথা উঁচু করে কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে আস্তে করে তার মাথা বালিশে রাখতে গিয়ে খেয়াল করল নন্দিতার হাতের দিকে। রক্তে লাল হয়ে ভেজা ওড়নাটা দেখে আঁতকে উঠল তৎক্ষণাৎ। ভুলে গেল নিজের শারীরিক অসুস্থতার কথা। কপালে ছড়িয়ে থাকা চুলগুলোর কারণে মুখ ঢেকে নন্দিতার। বেঘরে ঘুমানো নন্দিতাকে আলতো করে বিছানায় শুয়ে তার হাতের বাঁধন খুলল দুর্জয়। সারা রাতে রক্ত জমাট বেঁধে ওড়নার সাথে লেপ্টে গেছে। জমার রক্তে আঁকড়ে গেছে হাত। লম্বালম্বি ভাবে কেটেছে হাতের মাঝের অনেকটা মাংসল অংশ। তার গোটা জীবনে এতটা অস্থির সে কখনো হয়নি, যতটা আজ নন্দিতার এতটুকু ব্যথা দেখে লাগছে তার। এতখানি অস্থিরতা, এতখানি বেদনা, যেন এই ব্যথা তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অন্যের শরীরের আঘাত তাকে এতটা ব্যথা কিভাবে দেয়? এমন ব্যথা তো সে অনেক পেয়েছে, অথচ কখনো তো এমন মনে হয়নি। অস্থিরতায় মেডিসিন বক্স উল্টে দিল সে মেঝেতে। অতঃপর নিজেও বসে পড়ল মেঝেতে। বিছানা থেকে বেরিয়ে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় আলতো করে ধরল সে। ঠিক যেন কোনো তুলতুলে বাচ্চার শরীর। একটু চেপে ধরলেই ব্যথা পাবে। আস্তে ধীরে তুলো দিয়ে সবটুকু ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। অতঃপর ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে করুণ সুরে বলে উঠল, আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়, অথচ আমার বিবেকের কাঠগড়ায় আমি পরাজিত। দুর্জয় সবেমাত্র রেডি হয়ে বের হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে অনেক ঘড়ি পড়তে পড়তে এক পলক তাকালো আয়নায় পড়া নন্দিতার প্রতিবিম্বের দিকে। আর সেই মুহূর্তেই খানিকটা নড়াচড়া করে উঠল নন্দিতা। অতিরিক্ত ব্যথার ফলে যে কাল রাতে অজ্ঞান হয়েছিল, এ ব্যাপারে অজানা নয় দুর্জয়ের। অনেকটা ইচ্ছে করেই সে নন্দিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করেনি। এক প্রকার পালিয়ে যেতে চেয়েছিল যেন। আজকে সকালটা বড্ড অনাকাঙ্ক্ষিত, অযাচিত প্রশ্নের মুখোমুখি হয়ে শুরু করতে চায়নি সে মতো। কিন্তু নিয়তির পরিকল্পনা তো অন্য কিছু। সহজ জীবন সহজভাবে চলতে দেয় কইসে। নন্দিতাকে তাড়াহুড়ো করে উঠতে দেখে দুর্জয় এগিয়ে যায় তার কাছে।
অস্বস্তি এড়াতে শার্টের কলার ঠিক করতে করতে ভারী কণ্ঠে বলে ওঠে, ওঠার দরকার নেই, রেস্ট করো তুমি, রান্না করে রেখেছি আমি, দুপুরে খেয়ে নিও সময় মতো। কথাটুকু কোনোক্রমে শেষ করে যেন পালিয়ে যাওয়ার মতো করে বেরিয়ে যেতে গেল দুর্জয়। এমন সময় তাকে পিছু ডাকল নন্দিতা। করুণ সুরে বলল, দুর্জয়। এই প্রথম তাকে নাম ধরে ডেকেছে নন্দিতা। উত্তেজনার বশে এর চেয়ে বেশি কিছু মাথায় আসেনি তার। দুর্জয়ও পিছু না ফিরে উত্তর দিল, বলো। কিছু জিজ্ঞাসা করবেন না? কোন ব্যাপারে? যেটা মন চাইবে। জিজ্ঞাসা করলেই কি উত্তর দেবে? নন্দিতার আর বলার মতো কিছু থাকল না। আসলেই তো সে সঠিক উত্তরটা দেবে না তাকে। তাহলে কেন চাইছে দুর্জয় তাকে প্রশ্ন করুক? প্রশ্নের বাণে জর্জরিত করে কিছু কটু কথা শোনাক। এভাবেই কি তবে অপরাধবোধের বোঝাটুকু কমাতে চাইছে সে? আমার এত বছরের ক্যারিয়ারে কোনো আসামিকে নিজের দোষ সরাসরি স্বীকার করতে দেখিনি, তাই আশাও করি না। তাহলে আমার এত যত্ন কেন নিচ্ছেন? কে বলল তোমার যত্ন নিচ্ছি? আমি আমার ধ্বংসকে যত্ন করছি। ইতিহাস সাক্ষী, প্রতিটা পরাজিত যুদ্ধে আপনজনের হাত রয়েছে। নিজের ধ্বংসকে যত্ন করতে হয় না, ধ্বংসের কারণকে মূলসহ উপরে ফেলতে হয়। দুর্জয় আলতো হাসে। হাসিটা কেমন যেন বেদনার্ত শোনালো। ঠিক যেমন কেউ কয়েকটা ছুরিকাঘাত করার পরেও মানুষ হাসে, অনেকটা এমন। তাকে উপরে ফেলতে গেলে যে নিজেকেও উপরে যেতে হয়। বড্ড আলগোছে, কৌশলে সে ভাইরাসের মতো আমার রক্তে মিশে গেছে, কোথা থেকে বাদ দেব ঠিক বুঝতে পারছি না। শরীরের সবটুকু রক্ত বাদ দিলেও কোথাও না কোথাও থেকে যাবে বোধহয় এক বিন্দু। ঘৃণা করেন? আসে না। তাকে দেখলেই লোভ লাগে। বুকে টেনে নেয়ার লোভ, ভালোবাসার লোভ, আদুরে শরীরে মিশে যাওয়ার লোভ। সে আস্ত এক যন্ত্রণা। আমাকে ধ্বংস করার একমাত্র উপায়। চলবে।